This is the first class for কি বলে temperature and thermal physics, so we are going to pick up some stuff from the syllabus. দেখেন টেম্পারেচার থেকে আমাদের এই থার্মাল জিনিসপত্রগুলো আমাদের ওলবাসে ছিল, অল্প একটু আমরা ওলবাসে পড়ছিলাম, হিট চ্যাপ্টার ছিল, হিট ক্যাপাসিটি এইগুলো ছিল। তারপর হচ্ছে এএসএ আমাদের হিট রিলেটেড কিছু ছিল না, এএসএ ম্যাগনেটিজম রিলেটেড কিছু ছিল না। আমাদের এটুতে আবার থার্মাল জিনিসপত্র আসবে এবং ম্যাগনেটিজমের জিনিসপত্র, ম্যাগনেটিজমের জিনিসপত্র আর ডিটেলসে আসবে। দেখেন এখানে কি জিনিসপত্র আছে। Candidate should be able to understand that thermal energy is transferred from a region of higher temperature to a region of lower temperature. You know this stuff. Understand that regions of equal temperatures are in thermal equilibrium. So equal temperature থাকলে আমরা সেই দুটো অবজেক্টকে thermal equilibrium বলবো। আচ্ছা, নাম্বার 2, temperature scales. Candidate should be able to understand that a physical property that varies with temperature may be used for the measurement of temperature and state examples of such properties, including the density of a liquid, volume of a gas at constant pressure, resistance of a metal, EMF of a thermocouple. And in interesting part হচ্ছে they have not mentioned volume of a liquid, they have mentioned the density of a liquid. Why is that? I have no clue. Honestly, I have no clue. হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট, বাট এখানকার এটা হচ্ছে বলতেছি ভলিউম ম্যাটার করার কথা, অবশ্যই ভলিউম ম্যাটার করার কথা। হিয়ার ইজ দ্য ক্যাচ, যখন আমরা লিকুইড থার্মোমিটার, ফর এক্সাম্পল আমরা যখন মার্কারি থার্মোমিটার নিয়ে কাজ করি, মার্কারি থার্মোমিটার আমাদের বাল্বের মধ্যে থাকে হচ্ছে একটা বাল্ক ভলিউম অফ মার্কারি, যেটাকে আমরা খুব চিকন একটা ক্যাপিলারি টিউবের মধ্যে ছুটতে আলাদা করি, যেটাকে আমরা বলি বোরটা হচ্ছে খুবই ছোট ক্রস সেকশনাল একটা এরিয়া। সো অল্প একটু ভলিউম চেঞ্জ হলেও আমাদের ভার্টিক্যাল হাইট রেসটা অনেক সিগনিফিকেন্টলি বেশি হয়, সো দ্যাট উই ক্যান গেট এ মোর সেন্সিটিভ স্কেল। তো what essentially is happening, as we increase the temperature, the volume of the liquid is increasing, which is essentially decreasing the density, because same mass occupying bigger volume means density is becoming less. গ্যাসের জন্য তারা ভলিউম মেনশন করছে, বাট লিকুইডের জন্য ডেনসিটি মেনশন করছে। আই ডোন্ট নো হোয়াই, বাট এটা আমি এখন ফিগার আউট করতে পারিনি যে কেন এটা ডেনসিটি বলছে অনেস্টলি। সো এটা ভলিউম হিসেবে লিখলেও আমার মতো কোনো ঝামেলা হইতো না, বাট এনিওয়ে ইট অলসো মেক্স সেন্স। Include the density of a liquid, volume of a gas at a constant pressure, resistance of a metal, EMF of a thermocouple. আচ্ছা, এর মধ্যে কয়টা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে নরমালি আমরা যখন আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি এই 1 মিনিট এই চারটাকে পড়ে নিই। এই সকল প্রপার্টি ইউজ করে আমরা থার্মোমিটার বানাতে পারবো। এই ধরনের কিছু প্রপার্টি যেগুলো হচ্ছে টেম্পারেচারের সাথে ভ্যারি করে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ওরা বলে নাই যে দ্যাট ভ্যারিজ লিনিয়ারলি উইথ টেম্পারেচার, ইট জাস্ট সেজ আন্ডারস্ট্যান্ড দ্যাট এ ফিজিক্যাল প্রপার্টি দ্যাট ভ্যারিজ উইথ টেম্পারেচার। সো লিনিয়ারলি চেঞ্জ হতে পারে, নন লিনিয়ারলি চেঞ্জ হতে পারে। Preferably, we can make linear changes. We can use linear changes to make more easily obtainable thermometer. মনে করো আমি জিনিসটা বুঝাই। নন লিনিয়ার চেঞ্জ মানে হচ্ছে যে সকল কেসে আমাদের ফিজিক্যাল প্রপার্টির সাথে আমাদের থার্মোমিটারের চেঞ্জটা পারফেক্টলি স্ট্রেট না। মনে করো হচ্ছে আমি একটা এক্সাম্পল যদি দেখাই, লেটস সে এটা হচ্ছে মনে করো থার্মিস্টরের রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচারের গ্রাফ। থার্মিস্টর রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার গ্রাফ, এটা যদি তোমার 0 ডিগ্রি সেলসিয়াস হয়, 0 কেলভিন না, 0 ডিগ্রি সেলসিয়াস বললাম, লেটস সে 0 ডিগ্রি সেলসিয়াস, it starts with the y-axis intercept and then it decreases by the negative exponential curve. This is not straight line. So যেহেতু স্ট্রেট লাইন না, সো তুমি এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল ইউজ করতে পারবে না। r is not directly proportional to something, তো তোমার এখানে একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আসবে। সো এই এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের উপর বেস করে আইদার তোমাকে একটা লগারিদমিক স্কেল বানাইতে হবে, অথবা তোমার কোনো একটা সার্টেন ফিজিক্যাল ইকুইপমেন্ট দিয়ে রেজিস্ট্যান্স মেজার করতে পারো। একটা ওহম মিটার দিয়ে তুমি রেজিস্ট্যান্স মেজার করলা, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা তোমার একটা অ্যালগরিদমের মধ্যে ঢুকায়া ডিজিটাল ডিসপ্লেতে তোমার টেম্পারেচারটা বাইরে হয়ে আসতে হবে। বেসিক্যালি এই জিনিসটাই হয়। আমাদের কতগুলো ডিজিটাল থার্মোমিটার আছে না, যেগুলো হচ্ছে তোমার কানে দিলে সরাসরি রিডিং দেয়, দেখছো না? উইথ দ্য কন্ট্যাক্ট, আমি রেডিয়েশনগুলো বলতেছি না, রেডিয়েশনগুলো হচ্ছে যে কোভিডের সময় যেগুলো ইউজ করতো না গানের মতো, যে কপালে এম করলে ডিরেক্টলি কপালের টেম্পারেচার পাওয়া যায়, ওগুলো কথা বলতেছে না, যেগুলো হচ্ছে ইন কন্ট্যাক্ট। সো ওই থার্মোমিটারগুলো যে জিনিসটা করে সেটা হচ্ছে they actually work with this one. So they measure precisely the temperature of the inside of the ear and then convert that resistance information with a mathematical formula to relevant temperature information. So এই যে ইকুয়েশনটা, এই যে গ্রাফটা দেখতেছো, এই গ্রাফের একটা সার্টেন ইকুয়েশন আছে,
নেগেটিভ এক্সপোনেনশিয়াল একটা ইকুয়েশন থাকবে, e টু দি পাওয়ার মাইনাস সামথিং সামথিং কিছু একটা থাকবে। সো এই ইকুয়েশনে বসাইলে অটোমেটিকলি তখন টেম্পারেচারটা বের হয়, মানে ডিসপ্লেতে তখন সেই টেম্পারেচারটা দেখায়। সো ইট ইজ পুট উইদিন দ্য অ্যালগোরিদম, ওয়ার্কস দ্যাট ওয়ে। সো নন লিনিয়ার চেঞ্জেস দিয়েও থার্মোমিটার বানানো পসিবল, বাট যদি সেগুলো দিয়ে থার্মোমিটার বানাও তখন তোমার সেরকম কনভার্সন ফ্যাক্টর অ্যাভেলেবেল থাকতে হবে। সেটা সফটওয়্যার বেসড হতে পারে অথবা সেটা চার্ট বেসড হতে পারে। চার্ট বেসড মানে হচ্ছে মনে করো আমার কোনো একটা সার্টেন কি বলে থার্মিস্টরের জন্য রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচারের জন্য আমাদের কোনো সফটওয়্যার ডেভেলপ করা নেই, বাট আমার একটা 1000 কলাম বাই 1000 রো এর, সো 2 কলাম বাই মানে এদিকে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, সেটা ইন ডিগ্রি সেলসিয়াস, এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স। এরকম মনে করো হচ্ছে আমার 1000টা ভ্যালু আগে থেকে প্রিডিটারমাইন করা আছে, ঠিক আছে? সো লেটস সে রেজিস্ট্যান্স হচ্ছে 2000, 1900, 1800, 100 করে কমতেছে, এরকম অনেকগুলো ভ্যালু। তো এর মাঝামাঝি কোনো একটা সার্টেন ভ্যালুতে যখন আমি কোনো একটা সার্টেন ইন বিটুইন ভ্যালুতে পাবো, ওই পার্টটুকুকে আমি স্ট্রেট লাইন ধরে অ্যাপ্রক্সিমেট একটা টেম্পারেচার বাই করতে পারবো। So it can be done either by some graphic equation, it can be done by some sort of table accessibility, it can be also done if we have an actual plotted graph of the whole thing, তুমি গ্রাফ থেকে সরাসরি গ্রিড থেকে বাই করতে পারবা। সো অনেক অনেক ডিফারেন্ট টেকনোলজিতে নন লিনিয়ার ভ্যালু দিয়ে কাজ করা পসিবল। টু থেকে বলতে খেয়াল করেন, understand that the scale of thermodynamic temperature does not depend on the property of any particular substance. এই জিনিসটা বোঝা একটু ইম্পর্টেন্ট। Understand that the scale of thermodynamic temperature does not depend on the property of any particular substance. এইটা আমি একটু বুঝাই তোমাদেরকে। The way we have defined degree Celsius scale is depending upon the property of pure water. Pure water এর at atmospheric pressure এ melting temperature হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং পিওর ওয়াটারের এক অ্যাটমসফিয়ারিক প্রেসারে বয়লিং টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো টেম্পারেচারের ইন বিটুইন গ্যাপটাকে আমরা যখন 100 দিয়ে ডিভাইড করছি উই গট 1 ডিগ্রি সেলসিয়াস। সো ডিগ্রি সেলসিয়াস স্কেল, আমি কিন্তু এখন কিন্তু থার্মোডাইনামিক টেম্পারেচার নিয়ে কথা বলছেন, ডিগ্রি সেলসিয়াস স্কেল নিয়ে কথা বলতেছি টু গিভ ইউ দ্য ডিফারেন্স। ডিগ্রি সেলসিয়াস স্কেল ডিফাইন করার জন্য আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট, একটা স্পেসিফিক ফিজিক্যাল ম্যাটেরিয়াল দরকার, তার নাম হচ্ছে ওয়াটার, এবং সেই ওয়াটারটা কি হতে হবে? পিওর হতে হবে। প্লাস সেইটাকে ডিফাইন করার জন্য আমাদের একটা স্পেসিফিক প্রেসার দরকার, সেই প্রেসারটা কত? 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার দরকার, ঠিক আছে? এই সবগুলো প্রপার্টি এনশিওর করতে পারলে তখন আমরা হচ্ছে ওয়াটারকে ইউজ করে ডিগ্রি সেলসিয়াস স্কেলটাকে রিক্রিয়েট করতে পারবো। রিক্রিয়েট করতে পারবো বলতে হচ্ছে যে ধরো আমাকে একটা জঙ্গলে নিয়ে ফেলাইছে যেখানে কোনো টেম্পারেচার নেই, আমাকে বললো যে তোমাদের পিওর ওয়াটার দিলাম, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে আছে, এখন তুমি একটা টেম্পারেচার থার্মোমিটার বানাও। সো তখন আমি এই থার্মোমিটারটা বানাতে পারবো ইউজিং পিওর ওয়াটার, ইফ আই হ্যাভ অ্যাক্সেস টু পিওর ওয়াটার। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, পিওর ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট উইদাউট এনি ইম্পিউরিটিস, which is very difficult to achieve because water is a universal solvent, so কিছু পাইলে সে ডিজলভ করে ফেলে। সো এটা একটা প্রবলেম। এনিওয়ে, পয়েন্ট আমি টু গেট অ্যাক্রস সেটা হচ্ছে thermodynamic temperature যে জিনিসটা, thermodynamic temperature happens to be the Kelvin scale. Kelvin scale is called the thermodynamic temperature, it's also called the absolute scale of temperature because this scale was defined not depending on the property of any specific physical material, rather it is universally defined for all materials of the universe. So এটাকে ডিফাইন করার জন্য কোনো স্পেসিফিক স্কেলের ডিপেন্ডেন্সি না হয়। ফর এক্সাম্পল, দ্য ওয়ে উই ডিফাইন Kelvin scale, it can be defined in a lot of different ways. I'm giving you a small description to make sense with you. The lowest possible temperature any object could possibly have is defined to be 0 Kelvin. Important টার্মটা হচ্ছে any object, মানে এই প্যারাগ্রাফের জন্য the lowest possible temperature any object could possibly have, exactly, the lowest temperature any object could possibly have is defined to be 0 Kelvin, which is called the absolute zero temperature. মানে হচ্ছে ফিজিক্যাল ইউনিভার্সে কোনো জিনিসের টেম্পারেচারে 0 কেলভিনের থেকে কম হওয়া পসিবল, ঠিক আছে? হ্যাঁ, মানে থিওরিটিক্যালি এটা 0 কেলভিন পর্যন্ত হইতে পারে। থিওরিটিক্যালি কি সেন্সে, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল বলি, মনে করো তোমরা ও লেভেলসে স্পেস ফিজিক্স কিছুটা পড়ছিলা, তোমাদের কিছু, হ্যাঁ না স্পেস এটা সিলেবাসে ওইটা বলতে চাই, সিলেবাসে তো পড়ে বসছো, বাট দ্যাটস আ ভেরি স্মল পার্ট অফ হোয়াট উই ক্যান কল স্পেস ফিজিক্স। এনিওয়ে, তোমরা একটা জিনিস পড়ছো, এটা হচ্ছে যে স্টারের যে এভলিউশন হয়। সো প্রথমে হচ্ছে আমাদের নেবুলা থাকে, নেবুলা থেকে হচ্ছে প্রোটোস্টার হয়, প্রোটোস্টার থেকে হচ্ছে স্টেবল স্টার হয়, স্টেবল স্টার সিনারিওতে সে অনেকদিন এনার্জি রিলিজ করে, ইভেনচুয়ালি সে বার্স্ট আউট হয়, বার্স্ট আউট হয়ে যদি বেশি ম্যাসিভ হয় তাহলে সে নিউট্রন স্টার অথবা ব্ল্যাক হোল হবে, আর যদি কম ম্যাসিভ হয় তাহলে সে একটা হোয়াইট ডোয়ার্ফে কনভার্ট হবে, and is the outer layers are going to be puffed out, which is going to produce another planet and another nebula, এবং ওখান থেকে আরো ফার্দার স্টার প্রডিউস হতে পারে, সেগুলো পরের কথা। তো এই হোয়াইট ডোয়ার্ফটা বেসিক্যালি হচ্ছে একটা চাঙ্ক অফ হিলিয়াম গ্যাস।
which is extremely hot. This was the core of the sun or the star. It is so hot that it is white. It is really, really hot, but it simply doesn't have enough temperature to go on for the fusion process. Try to understand? তার মধ্যে অত পরিমাণ টেম্পারেচার আছে যে একটু আগ পর্যন্ত হাইড্রোজেন তার মধ্যে ফিউজ হচ্ছিল, তার মধ্যে অতটুকু টেম্পারেচার নাই যে হিলিয়াম তার মধ্যে ফিউজ হইতে পারবে। টেম্পারেচারটা ওই জায়গাতে আটকানো। পার্থক্য বোঝা যাচ্ছে? হাইড্রোজেনের মধ্যে রিপালশন কত? 1 হাইড্রোজেনের নিউক্লিয়াস প্রোটনের চার্জ হচ্ছে +1 তো হাইড্রোজেন ফিউজ করার জন্য আমাদেরকে +1 কে ওভারকাম করে ফিউজ করতে হয়, কিন্তু হিলিয়ামকে ফিউজ করার জন্য +2 কে রিপালশন ওভারকাম করে ফিউজ করতে হয়, which requires a much too higher temperature. So white dwarf এর বেসিক আইডিয়াটা হচ্ছে it's a chunk of helium, it's a sphere of helium gas, it is extremely hot, which is capable to fuse hydrogen atoms, hydrogen nucleus protons, but incapable to fuse helium protons. Basic idea হচ্ছে এটা, helium nucleus. ওটা বলছি, whenever white dwarf gives up the heat by a certain amount, it slowly becomes less hot, it loses its temperature and it can become red dwarf. And theoretically, if a red dwarf can give up all of its energy by radiation, it is supposed to become a black dwarf. ইউনিভার্সে এখনো পর্যন্ত কোনো ব্ল্যাক ড্রপ দেখা যায় না, বিকজ থিওরিটিক্যালি একটা হোয়াইট ড্রপ থেকে ব্ল্যাক ড্রপ হওয়ার জন্য যে পরিমাণ সময় দরকার, সেটা সেই সময় ডিউরেশনটা ইউনিভার্সের মেজার্ড বয়সের থেকেও কয়েক গুণ বেশি। সো ইটস এ ভেরি স্লো প্রসেস. So it's not impossible to happen, but would take a huge amount of time to happen. So might as well say not gonna happen. বুঝছো কি বলছি? So এটা হচ্ছে রিয়েলিস্টিক সিনারিও। সো জিনিসটা বলতেছিলাম যে থিওরিটিক্যালি একটা অবজেক্টের লোয়েস্ট পসিবল টেম্পারেচার 0 কেলভিন হওয়া পসিবল, এন্ড কথা হচ্ছে সেই 0 কেলভিন আমরা অ্যাচিভ করতে পারবো কিনা পারফেক্টলি, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন, বাট দ্যাট ইজ দ্য লোয়েস্ট পসিবল টেম্পারেচার উই কুড পসিবলি, উই ক্যানট গেট এনিথিং লোয়ার দ্যান দ্যাট। এই যে আইডিয়াটা আমরা লোয়েস্ট টেম্পারেচারকে ডিফাইন করলাম হচ্ছে 0 কেলভিন, এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক স্কেলের বেসিক মানে পিলার বা প্রাইমারি আইডিয়া। এটার উপর বেস করে থার্মোডাইনামিক স্কেল বা অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার, কেলভিন স্কেল কেলভিন স্কেলটাকে ডিফাইন করা হয়েছে। নেক্সট জিনিসটা আমাদের জন্য আসছে সেটা হচ্ছে এরপরে হিসাবের সুবিধার জন্য ফর দ্য সেক অফ ইজিয়ার ক্যালকুলেশন, each amount of increment of temperature of the absolute scale was considered to be the same amount of change of temperature as the degree Celsius scale. মানে 1 Kelvin temperature increase was considered to be equal to 1 degree Celsius temperature increase. ওই জন্য আমাদের যদি স্কেল দেখি, if I draw a bit of a scale, for example এটা হচ্ছে আমাদের টেম্পারেচার স্কেল যদি হয়, এক মিনিট আমি আমার বোর্ডটা লাগাই না, আমি জানি না এটা কিসের জন্য, ভুলে গেছিলাম যে আমি এটা অর্ডার করছিলাম। আচ্ছা, সো আমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস কে এখানে ধরি, ফর এক্সাম্পল 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ওভার হিয়ার, সো দিস ইজ 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড দিস ইজ 0 কেলভিন, দিস গ্যাপ ওয়াজ ফাউন্ড টু বি 273 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 273। এটা আরো ফ্র্যাকশনাল আরো ভাগ আছে, সেই ভাগগুলো তোমাদেরকে পরে বলতেছি। তোমাদের দুইটা ডিফারেন্ট ডেফিনেশনে দুইটা ডিফারেন্ট ভ্যালু নিয়ে কাজ করতে হয়, হুইচ ইজ প্রিটি উইয়ার্ড। আমি বলতেছি একটু পরে। 273 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে আমাদের 0 কেলভিনের ভ্যালু, এবং হিসাবের সুবিধার জন্য 0 ডিগ্রি সেলসিয়াসকে পারফেক্টলি 273 কেলভিনে ধরা হয়েছে। সো দ্য অ্যামাউন্ট অফ ইনক্রিজ ওয়াজ কনসিডার্ড টু বি ইকুয়াল ফর দ্য সেক অফ ইজিয়ার ক্যালকুলেশন, ইজিয়ার অ্যাডাপ্টেবিলিটি, যাতে করে ডিগ্রি সেলসিয়াস স্কেল থেকে ক্যালকুলেশনগুলোকে খুব ইজিলি কি করা যায়, কেলভিন স্কেলে কনভার্সন করা যায়। কারণ ইফ ইউ রিমেম্বার আমাদের হিট ক্যাপাসিটি যে ফর্মুলা ছিল সেটা কি ছিল, কিউ ইকুয়ালস টু এমসি ডেল্টা থিটা। ভলিউমের সাথে যে তোমার ভলিউম কি বলে, এই যে থার্মোমেট্রিক প্রপার্টির যে চেঞ্জের ইকুয়েশন, সেটার প্রপার্টি হচ্ছে চেঞ্জ অফ ভলিউম ইজ সাপোজ টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ অফ টেম্পারেচার। লিকুইড ইন গ্লাস থার্মোমিটার, মার্কেট থার্মোমিটার বা অ্যালকোহল থার্মোমিটারের গভর্নিং ইকুয়েশন হচ্ছে এটা। সো ইন মোস্ট অফ দ্য কেসেস for thermal scenarios, most of the cases, not in all cases, we used to work essentially with change in temperature. So change in temperature যেহেতু আমরা কাজ করতাম, ওই জন্য আমরা চেঞ্জটাকে কি রাখছি, 273 ইকুয়াল রাখছি, ঠিক আছে। and then it can go on further as you go further to the upper side কোনো আপার লিমিট নাই। সো পয়েন্টটা আমরা একটু গেট করছি, এই পয়েন্টটাকে আমরা ডিফাইন করলাম হচ্ছে এনি অবজেক্টের লোয়েস্ট পসিবল টেম্পারেচার দিয়ে। এই জন্য এটাকে আমরা বলছি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি স্পেসিফিক অবজেক্ট। যে কোনো অবজেক্টের জন্যই লোয়েস্ট পসিবল টেম্পারেচার হওয়া পসিবল কত, 0 কেলভিন। এটার জন্য স্পেসিফিক ওয়াটার লাগবে বা স্পেসিফিক কোনো একটা এলিমেন্ট লাগবে বা স্পেসিফিক কোনো একটা কম্পাউন্ড লাগবে, দ্যাট ইজ নট নেসেসারি। নাম্বার 3 দেখেন, নাম্বার 3 তে বলছে
Convert temperatures between Kelvin and degree Celsius and recall that T/Kelvin is theta/degree Celsius plus 273.15. Take a very good look that they have given you a 5SF number over here. So 2 decimal place number 273.15. So তোমাদেরকে এই 0.15 পর্যন্ত জানা থাকতে হবে। Actual mathematics করার সময় তুমি এই 0.15 ইউজ করবা কি করবে না, that's a different issue. It depends upon the question specification, but you have to know this. The conversion scale এ আমাদের 273.15 একটা জিনিসপত্র আছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে দেখাই। কম্পিউটারের ডিগ্রি জানি কেমনে করে টাইপ করে? এফ। বি এর লাইটের সমস্যা, এফ এর বাটনের সমস্যা, এফ প্রেস করলে এফ লেখা হয় না, মাঝে মাঝে একসাথে অনেকগুলো লেখা হয়, এই যে মাঝে মাঝে একটা লেখা হয় না, এফ হ্যাজ বিকাম স্টাক, এফ এর বাটন খুইলা পরিষ্কার করতে হবে। I'm not doing that. কি যেন লিখবো? জিরো ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হচ্ছে 273.15 কেলভিন, ঠিক আছে? যে কারণে হচ্ছে আমাদের অ্যাড করার সময় আমাদেরকে 273.15 যোগ করতে হবে। আচ্ছা, এই জিনিসটা এই টাইপে থাকুক। শুধু শুধু ইমেজে আসলাম, নেভার মাইন্ড। দেখো, 1 Kelvin is formally defined as 1 by 273.16, not 15. আচ্ছা, if you don't know না, আমি ওয়েবসাইটের রিলায়েবিলিটির পোর্শনটা অ্যাভয়েড করার জন্য উইকিপিডিয়াতে ঢুকছি। I'll show you from Wikipedia. Best reference you can get. কি জানা খুঁজতাছি? না, কেলভিন স্কেলের ডেফিনিশন আছে, ওই কেলভিন রিলেটেড যা আছে সবকিছু এখানে একসাথে দিয়ে দিচ্ছে। আমরা কেলভিনে ঢুকলাম। না, এটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। এই যে the 19th century British scientist Lord Kelvin first developed and processed the scale. It was often called the absolute Celsius scale. In the early 20th century, the Kelvin was formally added to the international system of units, defining 273.16 Kelvin to be the triple point of water. আচ্ছা, এই যা হচ্ছে এখন দরকারি কোশ্চেন। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার জিনিসটা হচ্ছে আচ্ছা, আমি তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি থেকে বলি। দ্য melting or boiling of a certain object is not exclusively dependent on temperature, it is simultaneously dependent on pressure as well. এটা তো বুঝো, প্রেসারের উপর একটা বড় একটা ইফেক্ট আছে। কেন এই কথাটা বলতেছি? বিকজ there happens to be one specific combination of pressure and temperature at which water or H2O molecule can coexist in solid, liquid and gas, all three states. যেমন আমি একটা এক্সাম্পল তোমাদেরকে বলতেছি। মনে করো হচ্ছে আমাদের যে রুম টেম্পারেচার, এই রুম টেম্পারেচার যে আমাদের রুম টেম্পারেচার যেমন প্রেসার আছে, we can have liquid water in this state. Water এখানে লিকুইড থাকতে পারে। Water can also evaporate from this combination of pressure temperature. তার মানে বাতাসে আমাদের কি আছে? freely moving water molecule আছে। তার মানে হচ্ছে এই প্রেসার টেম্পারেচার কম্বিনেশনে water can exist in liquid and gas state simultaneously.
এই প্রেসার টেম্পারেচার কম্বিনেশনের মধ্যে দুইটা দুইটা এক্সিস্টই কোএক্সিস্ট করতে পারতেছে, বাট তুমি এই টেম্পারেচার এবং প্রেসারে আইস রাখতে পারবা না। আইস এসেন্সিয়ালি কি হবে, গলে যাবে। সো দেয়ার হ্যাপেন্স টু বি এ কম্বাইন্ড প্রেসার এন্ড টেম্পারেচার ভ্যালু, বোথ প্রেসার এন্ড টেম্পারেচার কম্বাইনলি টুগেদার, যে প্রেসার টেম্পারেচারে ওয়াটার তিনটা স্টেটে কোএক্সিস্ট করতে পারে। বেসিক্যালি দা মানে ওই লোকেশনটাকে আমরা বলছি ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্টের টেম্পারেচার ডিফাইন করা হয়েছে 273.16 কেলভিন। সো 1 কেলভিনের ডেফিনেশন হচ্ছে 1/273.16 অফ ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, কিন্তু কনভার্সন ফ্যাক্টরের জন্য অ্যাড করতে হবে 273.15। সো এখানে একটা ভেজাল আছে, ছোটখাটো ভেজাল, বাট ভেজাল নামদালেস। না মানে ইন টার্মস অফ মেজারমেন্ট ছোট আর কি। তুমি 273.15 আর 273.16 এর পার্সেন্টেজ ডিফারেন্স তো অনেক কম, 0.03%। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের উপর বেসিক করে আইডিয়া। সো আমাদের 273.16 হচ্ছে ডেফিনেশনের জায়গায় আসবে, আর কনভার্সন করার সময় আমাদের ইউজ করতে হবে হচ্ছে 273.15। এই দুটো জিনিস আমি তোমাদেরকে দেখাই দিলাম, কারণ পরে তোমরা যখন নিজেরা পড়বা তখন দেখা গেল যে তোমরা একবার 273.16 এসে মাথা প্যাচ খেয়ে যাবে যে এটা কোথা থেকে আসলো, আমরা দিন 1.15 দেখে আসছি। বাট ইট ইজ টু ডিফারেন্ট থিংস, একটা হচ্ছে কনভার্সন ইকুয়েশন আর একটা হচ্ছে ডেফিনেশন, দুটো জিনিস একসাথে করা যাবে না। 0.0058 মিলিমিটার অফ মার্কারি। এই একটা পেজের রেফারেন্সের ভ্যালু দেখছো ভাই রে ভাই, ওয়ান পেজ, ড্যাম। এই জন্য মানুষ উইকিপিডিয়া থেকে জিনিসপত্র ইয়া করে, কারণ উইকিপিডিয়াতে সবকিছু রেফারেন্স দেওয়া। এই যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, এটা হচ্ছে প্রেসার স্কেল, এটা হচ্ছে টেম্পারেচার স্কেল, জিরো প্রেসার জিরো টেম্পারেচার। এইটা হচ্ছে ট্রিপল পয়েন্ট, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট জিনিসটাকে সেটা একটু পরে বলতেছি। এই ডান দিকে ক্রিটিক্যাল পয়েন্টের উপর আগ পর্যন্ত প্রেসারের এই ভ্যালু, এই টেম্পারেচারের আগ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভেপার। এটা হচ্ছে নরমালি 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে টেম্পারেচার স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস। সো এটাকে আমরা ভেপার বলতেছি, নট স্টিম। পার্থক্য বোঝা যাচ্ছে? স্টিম হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস উপরটাকে আমরা কি বলি, স্টিম বা গ্যাস স্টেট বলি, আর যেখানে হচ্ছে ইটস এ কোএক্সিস্টেন্স অফ উইথ ওয়াটার, সেটা ভেপার বলতেছি। এই গ্রিনের মধ্যে এইটুকু হচ্ছে আমাদের লিকুইড ফেজ, দিস ইজ কম্প্রেসিবল লিকুইড। অ্যান্ড দেন এখানে একটা ডটেড লাইন দেওয়া আছে, ডটেড লাইনের লেফটে হচ্ছে আমাদের সলিড ফেজ, মানে এটা হচ্ছে আইস। তার মানে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে রেখা অনেক প্রেসার বাড়লে তুমি আইসি পাবা, ঠিক আছে? ইনফ্যাক্ট তুমি এই জায়গাতেও আইস পাইতে পারবা পার্শিয়ালি, বাট ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। দেখো একটু টেম্পারেচার বাড়ার জন্য তোমার প্রেসার বাড়াইতেছে অনেক অনেক হিউজ প্রেসার দিয়ে তুমি আইস মলিকুলগুলোকে, মানে আইসের প্রপার্টি হচ্ছে যে সে যখন মেল্ট হয় তার ভলিউম বাড়ে না, মেল্ট হলে তার ভলিউম কমে। হ্যাঁ, আইস মেল্ট হলে তার ভলিউম কমে যায়, আইসের ডেন্সিটি কমে যায়। সো তুমি যদি আইসকে আইস কন্ডিশনে রাখতে চাও, তোমাকে মেক শিওর করতে হবে যে তার যতটুকু ভলিউম কমার কথা অতটুকু যাতে সে ভলিউম কমাতে পারে। এন্ড তুমি যদি প্রেসার দিয়ে সেই ভলিউম কমানোটা কম্পেনসেট করে দাও, let's say you're squeezing so much pressure that you are not allowing the thing to become liquid, তার স্টেট চেঞ্জ করার জন্য যতটুকু ভ্যারিয়েশন হওয়া দরকার অতটুকু যদি আমরা অ্যালাউই না করি, তখন জিনিসটা লিকুইড রাখা পসিবল। এনিওয়ে, আমি এটা নিয়ে খুব বেশি ডিটেলসে বলবো না, তোমরা চাইলে এটা পড়ে নিও, প্ল্যান নাই। দিস ইজ টিপিক্যাল ফেজ ডায়াগ্রাম। এই লোকেশনটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। এই ট্রিপল পয়েন্টের ভ্যালু আছে, এই যে the Celsius scale was recalibrated and assigning the triple point temperature of the water value to be 0.01 degree exactly. So 0 degree Celsius বলতে আমরা যে পয়েন্টটাকে ডিফাইন করছিলাম, that was in room temperature, that was under 1 atmospheric pressure. ওই 1 atmospheric pressure হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ট্রিপল পয়েন্টের জন্য ওয়াটারের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস। দাঁড়াও যে মানে কি জিজ্ঞেস করছো, ট্রিপল পয়েন্টের প্রেসার কত?
দেখলা? হ্যাঁ 0.165 মিলি প্যাসকেল। সো অ্যাটমসফিয়ার প্রেসার হচ্ছে তোমার না 10,000 প্যাসকেল। অ্যাটমসফিয়ার প্রেসার হচ্ছে 10,000 প্যাসকেল অ্যাপ্রক্সিমেটলি। এটা অ্যাকচুয়ালি আরো বেশি, 10,000 না, 100,000, 101325। সো যাই হোক, সো ওইটার চাইতে অনেক ছোট, অনেক অনেক ছোট। সো মিলিমিটার মার্কেটে সম্ভবত এটা আচ্ছা যাই হোক গেল। এরপর দেখেন নাম্বার 4, আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য লোয়েস্ট পসিবল টেম্পারেচার ইজ 0 কেলভিন অন দ্য থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল দ্যাট ইজ নোন টু বি অ্যাবসলিউট 0। আচ্ছা এটা নিয়ে কিছু বলার দরকার নেই, এতক্ষণ অনেক কথাবার্তা বলছি। 14.3 দেখেন, ক্যান্ডিডেট শুড বি এবল টু ডিফাইন অ্যান্ড ইউজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বুঝাচ্ছি এটা একটু পরে। ডিফাইন অ্যান্ড ইউজ স্পেসিফিক লেটেন্ট হিট অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন অ্যান্ড স্পেসিফিক লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। আচ্ছা, candidates should be able to define and use specific heat capacity. Define and use মানে হচ্ছে তোমার ডেফিনিশন জানা থাকতে হবে, at the same time যে কোনো ধরনের ম্যাথ আসলে, যে কোনো ধরনের গ্রাফ আসলে এটাকে প্রপারলি ইন্টারপ্রিট করতে পারতে হবে। বেসিক্যালি ইউ হ্যাভ টু নো প্রিটি মাচ এভরিথিং অ্যাবাউট হিট ক্যাপাসিটি ফর ইউর সিলেবাস ভলিউম। এটা কিভাবে ডিটেলসে হ্যান্ডেল করতে সেটা আমরা দেখবো। এটা নিয়ে বহুত রকমের ম্যাথস হতে পারে, ম্যাথসগুলো দেখবো আমরা। ডিফাইন এন্ড ইউজ specific latent heat and distinguish between specific latent heat of fusion and specific latent heat of vaporization. Basically এই দুটো খুব সিম্পল। ফিউশন হচ্ছে মেল্টিং এর জন্য আর ভ্যাপোরাইজেশন হচ্ছে গ্যাসের স্টেটের জন্য। তো এইখানে আমাদের প্রাইমারিলি যে কটা জিনিস মনে রাখার দরকার, আমি তো অলওয়েজ জিনিসপত্র তারপর তোমাদেরকে একটু দেখাই, কারণ অলওয়েজ অনেকদিন আগে বসতো, ভুলে যাওয়াটা স্বাভাবিক। দিস ইজ নিউ স্টাফ ফর ইউ, একটু খেয়াল করেন। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক heat capacity, which can be summarized as SHC, is given as amount of heat required per unit mass to make per degree Celsius or per Kelvin temperature change. So Q divided by M delta theta. The unit হচ্ছে joule per kg per degree Celsius, or it can be also written as joule per kg per Kelvin. So এটা হচ্ছে স্পেসিফিক ক্যাপাসিটির বেসিক আইডিয়া। স্পেসিফিক ক্যাপাসিটির টিপিক্যাল সিম্বলটাকে আমরা ইউজ করি হচ্ছে স্মল সি। সো এই ইকুয়েশনকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, we can come across this equation, Q equals to heat energy equals to M C delta theta। এখানে আমি হিট এনার্জিকে কিউ দিয়ে লিখছি, অনেক সময় চার্জকে আমরা কিউ দিয়ে লিখি, কিছু কিছু বইতে তো আমরা দেখবো হচ্ছে হিট এনার্জিকে হলেও তাকে সেটা এনার্জি জেনারেল সিম্বল ই দিয়ে লিখছে। ইট ক্যান ওয়ার্ক আইদার ওয়ে, বাট এই কিউটা হচ্ছে এনার্জি, this is not charge. So Q equals to MC delta theta, এটা হচ্ছে আমাদের হিট এনার্জির একটা ফর্মুলা। এখানে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে you need to understand one thing, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করেন, শুনেন আমার কথা। যখন আমরা কোনো একটা সাডেন অবজেক্টকে যখন হিট দেই, the object's temperature will slowly increase and eventually the object can reach to its melting point. When the object reaches its melting point, if we keep on adding heat to the system, the temperature of the object doesn't rise anymore till all the object has perfectly melted. এইটা একটু ভালো করে বুঝেন। What I'm trying to tell you is that একটা সার্টেন অবজেক্টের যতক্ষণ টেম্পারেচার চেঞ্জ হবে ততক্ষণ স্টেট চেঞ্জ হবে না, যতক্ষণ স্টেট চেঞ্জ হবে ততক্ষণ টেম্পারেচার চেঞ্জ হবে না। সো দুইটা চেঞ্জ মিউচুয়ালি এক্সক্লুসিভ, বুঝা যাচ্ছে? When temperature change happens, state remains the same. When state change happens, temperature remains the same. So দুইটা সাইমালটেনিয়াসলি হবে না। এই ইকুয়েশনে আমরা কাজ করতেছি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ নিয়ে, which means এই ইকুয়েশনে অ্যাপ্লিকেবল হবে ফর দ্য সেম স্টেট। সো এন্টার সলিড স্টেটের জন্য তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে ফর ডিফারেন্ট টেম্পারেচার চেঞ্জেস। এন্টার লিকুইড স্টেটের জন্য অ্যাপ্লাই করতে হবে, এন্টার গ্যাস স্টেটের জন্য অ্যাপ্লাই করতে হবে, বাট লিকুইড টু গ্যাস বা সলিড টু লিকুইড এই ধরনের কনভার্সনের জন্য এই ইকুয়েশন ইউজ করা যাবে না। ব্যাপারটা বুঝছেন কিনা দেখেন। whenever there is a temperature change involved, তখন আমরা এই ইকুয়েশন ইউজ করতে পারবো, আর যখন টেম্পারেচার চেঞ্জ থাকবে না তখন এই ইকুয়েশন ইউজ করা যাবে না। যখন টেম্পারেচার চেঞ্জ থাকবে তখন এটা ইউজ করবো, ডেল্টা থিটা যখন ইনভলভ থাকবে। আর যখন স্টেট চেঞ্জ বলবে তখন স্টেট চেঞ্জের ফর্মুলা ইউজ করতে। স্টেট চেঞ্জের ফর্মুলা এখন লিখে লিখবো। স্টেট চেঞ্জের ফর্মুলা হচ্ছে এরকম,
specific latent heat, latent heat of fusion or vaporization, দুইটারই ফর্মুলা বেসিকলি সেম। এটাকে আমি নর্মালি এল দিয়ে লিখি, ইট ইজ গিভেন বাই কিউ বাই এম। এখানে দেখো কোনো ডেল্টা থিটা নাই। স্পেসিফিক লেটেন্ট হিটের ফর্মুলা হচ্ছে অনলি জুল পার এনার্জি ডিভাইড বাই ম্যাস। সেটা ইউনিট হচ্ছে জুল পার কেজি, নাথিং এলস। কিছু কিছু কেসে এটা জুল পার গ্রামে দেওয়া থাকতে পারে, জুল পার গ্রামে দেওয়া থাকলে সেটাকে আমাদের হাতে কিসে কেমনে, আচ্ছা জুল পার কেজি দেওয়া থাকতে পারে, জুল পার কেজি সময় জুল পার গ্রামে দেওয়া থাকতে পারে, জুল পার গ্রামে দেওয়া থাকলে সেটাকে আমাদের দরকার মতো কনভার্সন করতে হবে, বাট এটা হচ্ছে বেসিক ফর্মুলা। সো এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, we can write this as heat energy can be written as mass into latent heat of fusion. And এই latent heatটাকে আমরা নরমালি শুধু L দিয়ে লিখি না, whenever we are trying to write it in terms of fusion we use a small f subscript. যদি আমরা vaporization লিখি তাহলে লিখে হচ্ছে m into L v. সো ফিউশনের জন্য হচ্ছে f এইটা। এই বক্স করা তিনটা ফর্মুলা আলাদা আলাদা করে দেখেন। This is applicable for same state, comma, temperature change. This is applicable for same temperature, state change. বুঝা যাচ্ছে কি? ক্লিয়ার? সো এক একটা সময় একটা ফর্মুলা ইউজ করতে হবে, কমন ইউজ করা যাবে না। সো এখানে এখন যদি আমি যদি তোমাদেরকে বলি যে সেটা লেটস সে একটা ম্যাথমেটিক্যাল একটা এন্ডেভার যদি দেখাই, সেটা হচ্ছে যে মনে করো তোমাকে বললাম যে -20°C আইস, এটাকে হিট দিয়ে বানাইছে হচ্ছে ফাইনালি 125°C স্টিম। ম্যাস ছিল 2.5 কেজি। মোট কতটুকু হিট লাগবে এটা হিসাব করে বাই করো। কোশ্চেনটা বুঝো, ইটস এ ভেরি সিম্পল কোশ্চেন, বাট কোশ্চেনটা ভালো করে খেয়াল করেন। থার্মোডাইনামিক্সের ল আমি পরে পড়াবো, বাট আগে এই কাজগুলো ভালো করে বুঝে রাখাই, কারণ পরীক্ষায় কোশ্চেন আসে এবং স্টুডেন্টরা অনেক সময় নিজে চলে ঝামেলা করে। 2.5 কেজি অফ আইস -20°C আইসকে আমরা ইভেন্চুয়ালি হিট দিয়ে 125°C স্টিম বানাইছি। মোট কতটুকু হিট লাগবে? Now we need to think this whole process কি করতেছ বুঝছো না? We need to think this whole process very minutely for all the steps. -20°C ice লাভ দিয়ে স্টিমে কনভার্ট হবে না। There is an in between phase that is not mentioned here. What is that phase? আইস আর স্টিমের মাঝখানে একটা স্টেট আছে, লিকুইড ওয়াটার আছে। আইসকে আগে হিট দিলে কি হবে? সে চেঞ্জ হয়ে আগে মেল্ট হয়ে আগে 0°C টেম্পারেচার মেল্ট হয়ে সে লিকুইড হবে। সেই লিকুইড ওয়াটার টেম্পারেচার বাড়তে 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 100-এ যাবে। 100°C গিয়ে সে আবার লিকুইড থেকে গ্যাস হবে। তারপর সেই গ্যাসের টেম্পারেচার আবার 100°C থেকে বাড়তে বাড়তে 125 পর্যন্ত আসবে। সো দেয়ার আর 5 ডিফারেন্ট প্রসেসেস ইনভলভ। আই এম সেইং 5 কেন দেখেন, আমি এটাকে একটা স্পেসিফিক স্টাইলে লিখতেছি। I prefer to draw it in this style because I like it this way. দেখো, -20°C ice is first raised to temperature of 0°C ice. Then this needs to be converted into 0°C water. তোমাদের এইটা পরীক্ষায় কখনো লেখা লাগবে না, but visualizing the whole process like this can help a lot. Then 0°C water will rise up to 100°C of water. যে সকল জায়গাতে আমাদের টেম্পারেচার বাড়তেছে আমি ওই স্টেপগুলোকে ভার্টিক্যাল সাইড দিয়ে দেখাচ্ছি, আর যে জায়গাগুলোতে টেম্পারেচার ফিক্স থাকছে সেগুলোকে হরিজন্টাল দেখাচ্ছি, যেখানে স্টেট চেঞ্জ হচ্ছে। এরপর 100°C of water is going to convert into 100°C of steam. এরপর 100°C স্টিম থেকে আবার কনভার্সন হয়ে আসবে হচ্ছে 125°C of steam. সো মোট মিলে এখানে অ্যারোহেড কয়টা আছে দেখো তো? There are 5 different heat transfer processes. এর মধ্যে আমাদের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কোনটাতে খেয়াল করেন। এখানে টেম্পারেচার চেঞ্জ আছে, এখানে টেম্পারেচার চেঞ্জ আছে, এখানে টেম্পারেচার চেঞ্জ আছে। সো এই তিনটা স্টেপের জন্য আসবে হচ্ছে Q
কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা থেটা। কীভাবে আসবে সেটা পরে বলতেছি, বাট এই টেম্পারেচার চেঞ্জ সবগুলো জায়গাতে আসবে হচ্ছে কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা থেটা। আর টেম্পারেচার চেঞ্জ হয় নাই, কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে কোন কোন জায়গাতে, এখানে আর এখানে। সো এই দুই জায়গার জন্য ফর্মুলা আসবে হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এল। দরকার মতো এম এল এফ লিখতে পারি অথবা এম এল ভিও লিখতে পারি। ফর এক্সাম্পল এই লিকুইড টু সলিড টু লিকুইড কনভার্সনের জন্য লিখবো হচ্ছে এম এল এফ, আর লিকুইড টু গ্যাসেস কনভার্সনের জন্য লিখবো হচ্ছে এম এল ভি। তোমরা কি আসো? Someone just left. তোমরা কে কে আসো? এটা হাত উঠাও তো। হ্যাঁ, পোলান্ডের সবাই আছে। Who knew? আচ্ছা ঠিক আছে। সো খেয়াল করেন, সো আমাদের এখানে টোটাল স্টেপ হচ্ছে পাঁচটা স্টেপের মধ্যে যেগুলোতে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেগুলোর জন্য আমরা ইউজ করবো এমসি ডেল্টা থিটা, আর যেগুলোতে আমাদের স্টেট চেঞ্জ হচ্ছে সেগুলো ইউজ করবো এমএলএফ অথবা এমএলভি। আচ্ছা, এখানে ঝামেলাটা হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের এখানে তো ম্যাচ দেওয়া আছে। আমি তোমাদেরকে আমাদের কোশ্চেনে অনেকগুলো কনস্ট্যান্ট দেওয়া নেই বা অনেকগুলো রিকোয়ার্ড ইনফরমেশন দেওয়া নেই, সেই ইনফরমেশনগুলো আমাদেরকে আমি এখন দিব, বাট একটা একটা করে আস্তে আস্তে খেয়াল করেন। আমি যদি প্রাইমারিলি পুরো টোটাল সিস্টেমের ফর্মুলাটা লিখি, একটু ভালো করে দেখো কি করতেছি। এই সিনারিওর জন্য আমাদের টোটাল টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে? ফাইনাল মাইনাস ইনসার্ট করলে 0 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করলে তুমি 20 ডিগ্রি সেলসিয়াস পাবা। সো আই ক্যান রাইট দিস ইট write it like this. This will be the mass of the ice multiplied by specific heat capacity of ice into temperature change for ice. mc delta theta লিখছি for this first step. এটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখলে ভালো হতো, এটা ব্লু দিয়ে লিখলে একটু মিসআন্ডারস্ট্যান্ডেবল হতে পারে। ওকে, আমাদের কি কি কনস্ট্যান্ট লাগবে খেয়াল করেন। এটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে, এই সবগুলো গিনের জন্য ফর্মুলা হচ্ছে এমসি ডেল্টা থিটা। তার মানে হচ্ছে এই সিনারিওতে আমাদের ফার্স্ট স্টেপের জন্য, লেটস সে দিস ইজ আওয়ার স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 5। আমি পুরো ম্যাথটা একবারে লিখে দেখাইতে পারতাম, আমি জাস্ট ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, কারণ এটা পোস্ট ও লেভেলসে অনেকদিন আগের কথা, ওই জন্য ভেঙে দেখাচ্ছি। আমাদের 1, 3 এবং 5 এর জন্য ফর্মুলা হচ্ছে এইটা, আর 2 আর 4 এর জন্য ফর্মুলা হচ্ছে এইটা। নাও ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে আমাদের এই ক্যালকুলেশনগুলো করার জন্য প্রত্যেকটা কেসি এমসি ডেল্টা থিটা, সি হচ্ছে স্পেসিফিক ক্যাপাসিটি, এই ভ্যালুটা লাগবে। তার মানে 1 ক্যালকুলেট করার জন্য আইসের স্পেসিফিক হিট ক্যাপাসিটি লাগবে, 3 ক্যালকুলেট করার জন্য ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি লাগবে, 5 ক্যালকুলেট করার জন্য স্টিমের স্পেসিফিক হিট ক্যাপাসিটি লাগবে। এই ভ্যালুগুলো আমাদের দেওয়া থাকতে হবে, এই ভ্যালুগুলো দেওয়া না থাকলে আমরা এই ম্যাথটা করতে পারবো না, ঠিক আছে? সো আমি তোমাদেরকে এই ভ্যালুগুলো আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। লেটস সে সি অফ আইস, স্পেসিফিক ক্যাপাসিটি অফ আইসের ভ্যালু হচ্ছে 2100 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটা লিখো। স্পেসিফিক ক্যাপাসিটি অফ ওয়াটার, এটা ভ্যালু হচ্ছে 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ স্টিম হচ্ছে 1200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষায় কোশ্চেন তোমাদের এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। অ্যাডিশনালি স্টেট চেঞ্জের পার্টগুলো করার জন্য আমাদের ডিফারেন্ট সিনারিওর জন্য লেটেন্ট হিটের ভ্যালুগুলো দরকার। সো আমি লেটেন্ট হিটের ভ্যালুগুলো দিয়ে দিতেছি। লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, পুরো ওয়ার্ডটার এই সিম্বলটার পুরো মিনিংটা খেয়াল করেন, অনেকগুলো ওয়ার্ড কিন্তু। লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, আইসের ফিউশন হওয়ার জন্য রিকোয়ার্ড লেটেন্ট হিট, এটা ভ্যালু হচ্ছে 3.36 into 10 to the power 5 joule per kg. Latent heat of fusion, latent heat of vaporization of water, সেটা হচ্ছে
2.27 into 10 to the power 6 joule per kg. Almost 10 times as much. মেল্টিং এর জন্য যে হিট দরকার, বলিং এর জন্য নিয়ারলি 10 টাইমস as much হিট এনার্জি অ্যাবজর্ব করতে হয়। সো এখানে আমরা যদি আস্তে আস্তে ভ্যালুগুলো লিখি, খেয়াল করেন, উই ক্যান রাইট দিস আপ। আমাদের টোটাল রিকোয়ার্ড ফর্মুলা হবে হচ্ছে, আমি ডিরেক্টলি ভ্যালু দিয়ে লিখতেছি। দেখো, 1 নাম্বার স্টেপের জন্য আসবে হচ্ছে, কি জানেন কি লিখছে, জান বলো। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? জান জান তুমি হাত ধরেছিলে, কিছু বলবো বাবা? আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ঠিক আছে, সমস্যা নেই। সো এখান থেকে আমরা যদি আস্তে ধীরে ক্যালকুলেশনগুলো করি, সো ফর্মুলা হচ্ছে এমসি ডেল্টা থিটা আর হচ্ছে এমএল। আমি এই ফর্মুলাগুলো এই শেপে লিখতেছি, আপনারা একটু দেখেন। আমি পুরো ফর্মুলা লিখতেছি না, পুরো ফর্মুলা লিখবো? আচ্ছা, পুরো ফর্মুলা লিখি। তোমরা অ্যাটলিস্ট একবার ফর্মুলা দেখো, দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এম ইন্টু সি অফ আইস ইন্টু ডেল্টা থিটা অফ আইস প্লাস এম এল এফ প্লাস এম into C of water into delta theta of water plus MLV plus M of into C of steam into delta theta of steam। এই হচ্ছে 5 স্টেপের ব্রেকডাউন। হিসাবগুলো বুঝতেছো কিনা দেখেন। এটা কপি করার মধ্যে সার্থকতা নাই, একটু বুঝো যে কি হইতেছে। যে জায়গাতে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে এই ফর্মুলাটা লিখছি, ফর দ্য ডিফারেন্ট স্টেট আমি নাম মেনশন করে লিখছি, আইস আইস, ওয়াটার ওয়াটার, স্টিম স্টিম, ঠিক আছে। অ্যান্ড দেন যে জায়গাগুলোতে স্টেট চেঞ্জ হয়েছে সেখানে আমি রিকোয়ার্ড এল ভ্যালুগুলো লিখছি। একটা জিনিস দেখো, আমাদের এই সবগুলো এক্সপ্রেশনের জন্য কমন একটা এম আছে। এম এর ভ্যালু কত? 2.5। সো আমি পরের লাইনের জন্য এই 2.5টাকে কমন নিয়ে ফেলতেছি যাতে করে আমাদের লেখা কম আসে। সো আই এম গোনা প্লেস দ্য 2.5 রাইট ওভার হিয়ার। সো এখন শুধু আমি এনগুলো আর এই লিখানে লিখবো না, বাকি পার্টগুলো লিখতেছি। আইসের স্পেসিফিক ক্যাপাসিটি ছিল হচ্ছে 2100, তার সাথে মাল্টিপ্লাই হবে কত? আইসের টেম্পারেচার বাড়ছে কতটুকু? 20 ডিগ্রি সেলসিয়াস। সো 2100, আমি এখানে ক্রস চিহ্ন দিব, ব্র্যাকেট দিব, কি দিলে ভালো হয়? হ্যাঁ, ডট দিলে ভালো হয়। আচ্ছা, 2100 ডট 20 প্লাস এমটা যেহেতু কমন নিয়ে ফেলছে, শুধু এলএফ এর ভ্যালুটা লিখবে। এলএফ এর ভ্যালু হচ্ছে 3.36 10 to the power 5 প্লাস 4200 ডট ওয়াটার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কত? 0 থেকে 100। ওয়াটার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 প্লাস এলভি। এলভি হচ্ছে 2.27 10 to the power 6 প্লাস এম কমন নিয়ে ফেলছি, এম বাদ, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ স্টিম 1200, ঠিক আছে। এদিকে হচ্ছে 1200 আর টেম্পারেচার চেঞ্জ হয়েছে হচ্ছে 25। এটা পুরোটা ক্যালকুলেশন করে আমাকে বলো কত আসে। হেল্প মি।
এত জুল। সো এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার স্টেপ। এন্ড ইফ ইউ ওয়ান্ডার পরীক্ষা স্যার এত বড় ম্যাথ দিবে কিনা, পরীক্ষা এত বড় ম্যাথ দিবে না, পরীক্ষা দিবে হচ্ছে অল্প একটু। মোরকে মনে তোমার বললো যে -20°C আইস, এটা গলে হচ্ছে রুম টেম্পারেচার ওয়াটার, বা তোমাকে বললো হচ্ছে যে 80°C ওয়াটার টু 95°C ওয়াটার। তোমাকে টোটালি 5টা স্টেপ একসাথে ক্যালকুলেট করতে হবে, এরকম ম্যাথ আছে খুবই কম, লাইক অনেক কম। বাট এর মাঝখানে যে স্টেপগুলো আছে সেগুলো ক্যালকুলেট করতে হতে পারে। যে তোমাকে একটা স্টেট চেঞ্জ বললো, যে তোমাকে -20°C আইস থেকে বললো হচ্ছে লেটস সে সার্টেন টেম্পারেচার অফ ওয়াটার, সার্টেন টেম্পারেচার অফ ওয়াটার থেকে তোমাকে আরেকটা টেম্পারেচার অফ ওয়াটার বন্ধ বললো। বুঝে গেছে? সো দ্যাট ক্যান হ্যাপেন। ইন্টারেস্টিং পার্টটা যেখানে হয়, যে পার্টটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করাটা একটু চ্যালেঞ্জিং, বেশি চ্যালেঞ্জিং না, মানে একটু চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে যখন কোনো একটা সার্টেন সিনারিওতে আমাদের স্টেট চেঞ্জটা হয়ে যায় হচ্ছে হাফওয়ে। স্টেট চেঞ্জটা হাফওয়ে হয়। Now if you wonder এইটা কেমনে পসিবল, let me give an example. আমরা একটা না না, তোমার স্টেট চেঞ্জ প্রসেসটাই যদি হাফ হয়, আমি তোমাকে এক্সাম্পল বলতেছি। মনে করো, আচ্ছা এরপর থেকে আমরা যে ম্যাথসগুলো করবো, উই ক্যান ট্রাই অ্যান্ড মিক্স মাল্টিপল ডিফারেন্ট অবজেক্টস, 2 or more, ঠিক আছে, অ্যান্ড উই আর গোনা অ্যাজিউম দ্যাট no heat will be lost or absorbed from the surrounding. All the heat that will be contained and transferred in between the two objects. বুঝা যাচ্ছে কি বলছি? কোনো রকম হিট বাইরে থেকে ঢুকবে না, বাইরে থেকে ভেতর থেকে বাইরে যাবে না। সো উই ক্যান কনসিডার দিস অ্যাজ এ ক্লোজড সিস্টেম। ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। আচ্ছা এই জিনিসটা দেখেন, আমি আপনাদেরকে প্রথমে খুব সিম্পল একটা প্রবলেম দিই। দিস ইজ কোশ্চেন নাম্বার 2, আগেরটা ছিল কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 লিখতে ভুলে গেছি। দিস ওয়াজ কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন 2 তে দেখেন, $300 gram ice at 0°C is mixed with 2.6 kg of water at room temperature. room temperature এর ভ্যালু কত? না, that is human body temperature. room temperature ভ্যালু 25 RTP, room temperature and pressure. কেমিস্ট্রিতে পড়ছো? তোমার কেমিস্ট্রি নাই? আছে, হ্যাঁ, RTP 25°C and 1 atmospheric pressure, আর এটা আছে STP, standard temperature and pressure, এটা হচ্ছে 0°C. Small details. So 300 gram of ice at 0°C is mixed with 2.6 kg of water at room temperature. What is the final state of water? এখানে of mixture, final state of mixture বলতে এখানে আমরা শুধুমাত্র স্টেট বলতে স্টেট এন্ড টেম্পারেচার দুটোই জিজ্ঞেস করি। What is the final state and temperature of the mixture? তার মানে হচ্ছে আমাদেরকে ফাইনাল স্টেট অফ দ্য মিক্সচার কি হবে সেটাও বলতে হবে, এবং ফাইনাল মিক্সচারের ফাইনাল টেম্পারেচার কত হবে সেটাও বলতে হবে। আচ্ছা এখানে কয়েকটা জিনিস আমি তোমাদের একটু লজিক্যালি বুঝাই, একটু খেয়াল করো। 0°C আইস মেল্ট হইলে তার হিট লাগবে। 2 kg of water কুল ডাউন হলে সে হিট দিতে পারবে। অ্যান্ড 2 kg ওয়াটার স্টেট চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ম্যাক্সিমাম কতটুকু হিট দিতে পারে? 2.6 kg of water, 2.6 kg of water can give us heat from 25°C all the way down to 0°C. এইটুকু পরিমাণ সে ম্যাক্সিমাম কুল হতে পারবে while still remaining to be water, ঠিক না? আর আমাদের 300 গ্রাম আইসের 0°C অফ আইস থেকে কনভার্ট হওয়া দরকার 0°C অফ ওয়াটারের জন্য। If you wonder এটা কেন বলতেছি, because obviously you do understand that whenever you're going to mix these two objects, the hot object is going to lose heat and the cold object is going to gain heat. তার মানে আইসটা এসেনশিয়ালি হিট অ্যাবজর্ব করবে আর ওয়াটারটা এসেনশিয়ালি হিট গিভ আপ করবে, এটা হইতেই হবে। ওই জন্য ওয়াটার টেম্পারেচার ড্রপ দেখালাম এবং আইসের স্টেটটা আপ দেখাইলাম। প্রথম জিনিসটা হচ্ছে যে যদি আমাদের এই পরিমাণ অ্যাভেলেবল হিট
বেশি হয়। মানে মনে করো, আমি বোঝাচ্ছি, মনে করো আইস থেকে ওয়াটারে কনভার্সন হওয়ার জন্য তোমার লাগবে হচ্ছে, আমি জাস্ট হিসাবটা একটু পরে আমরা করবো, বাট মনে করো আমাদের এই ঘটনাটা ঘটনার জন্য দরকার হচ্ছে 2000 জুল এনার্জি। ওয়াটারের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ড্রপ হইলে তার কাছে অ্যাভেলেবল এনার্জি আছে হচ্ছে 4000 জুল এনার্জি। তার মানে এই পরিমাণ এনার্জি সে খুব কমফোর্টেবলি কি করবে, দিতে পারবে। এবং দিলেও তার টেম্পারেচার পারফেক্টলি 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে না, মাঝে মাঝে একটা ভ্যালুতে নামবে, কারণ সে তো ফুল এনার্জি দিতেছে না। দেন দ্য টু অবজেক্টস আর গানা বোথ অফ দেম উইল গানা বিকাম পারফেক্টলি ওয়াটার, এন্ড তখন হচ্ছে আমাদের এই অবজেক্টের টেম্পারেচার ফার্দার কমবে, এই অবজেক্টের টেম্পারেচার ফার্দার বাড়বে, বাট স্টিল বিং ইন দ্য ওয়াটার স্টেজ, মাঝামাঝি কোনো একটা পয়েন্টে এসে একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার আসবে। বাট ওই টেম্পারেচার আমাদের কি থাকবে, শুধু ওয়াটার থাকবে, এবং তার মানে ম্যাটেরিয়াল হিসেবে আইস আর রিমেনিং থাকবে না, অল আইস উড হ্যাভ মেল্টেড। কারণ আইস মেল্ট হওয়ার জন্য যতটুকু হিট এনার্জি দরকার ছিল, আমাদের লিকুইড ওয়াটার হট অবজেক্ট ওই পরিমাণ হিট এনার্জি প্রোভাইড করতে পারছে। এই ঘটনাটা বুঝছো কিনা দেখো। সো ইন দিস কেস দ্য স্টেট অফ দ্য হোল মিক্সচার উড বি ওয়াটার অ্যান্ড দ্য টেম্পারেচার উড বি সামথিং অ্যাবাভ 0 ডিগ্রি সেলসিয়াস। এটা পসিবল। আচ্ছা, ভাইস ভার্সা সিনারিও, মনে করো যদি এইটা না হইতো, লেটস সে ইফ দিস ওয়াজ নট দ্য কেস, মনে করো সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমাদের এটা একটু ভালো করে খেয়াল করো না, বড় দেখো, মনে করো এই টেম্পারেচার ড্রপ হওয়ার জন্য আমাদের টোটাল অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ হিট এনার্জি হচ্ছে 4000 জুল, একই অ্যামাউন্টে লিখলাম। বাট আমাদের আইসের অ্যামাউন্ট যদি আরো বেশি হয়, 300 গ্রামের জায়গায় মনে করো আমরা আরো বেশি 2 কেজি আইস দিলাম, তো এই পরিমাণ আইস মেল্ট হওয়ার জন্য মোট মনে করো দরকার হচ্ছে 10,000 জুল অফ এনার্জি। লেটস সে আইস মেল্ট হওয়ার জন্য এনার্জি লাগবে 10,000 জুল। ঘটনা বুঝছো তো? আর ওয়াটারের কাছে গিভেবল অ্যামাউন্ট অফ এনার্জি 4000 জুল। এখন যদি আমি এই দুটো জিনিসকে মিক্স করি, তাহলে মিক্সচারের ফাইনাল সিচুয়েশন কি হতে পারে? উইল এভরিথিং বিকাম আইস? এই জিনিসটা হচ্ছে লজিক্যালি চিন্তা করার ব্যাপার। আমি জিনিসটা তোমাদেরকে বুঝাই। হিট এক্সচেঞ্জ হ্যাপেন্স টিল অবজেক্টস হ্যাভ দ্য সেম টেম্পারেচার। খুব ভালো করে খেয়াল করো। 0 degree Celsius water and 0 degree Celsius ice can coexist together, but they will not exchange heat from each other, because both the water and the ice happen to have the exactly same temperature. 0 degree Celsius ice and 0 degree Celsius water can perfectly coexist together without exchanging heat from each other. যদিও একটা হচ্ছে লিকুইড স্টেট আর একটা হচ্ছে সলিড স্টেট, কিন্তু যেহেতু তাদের টেম্পারেচার সমান, একটা থেকে হিট এক্সচেঞ্জ করবে না। এই পার্টটাকে ভালো করে মাথায় ঢোকাও। আমাদের কমন একটা আইডিয়া হচ্ছে কি যে এক্স্যাক্টলি water and ice are coexisting together because they both have the same temperature, so they are not exchanging heat anymore. আমাদের কমন একটা আন্ডারস্ট্যান্ডিং, বিকজ we people live in the hot countries, hot regions, কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আইসের সাথে পানি রাখলে আইস গলে যাবে। সবসময় না। তুমি বিশাল একটা চাঙ্কের উপরে এক মগ পানি ঢাললা, ইউড সি দ্য হোল ওয়াটার অফ মাগ অফ ওয়াটার উইল বিকাম ফ্রোজেন লেয়ার অফ আইস বিকজ ইট ওয়াজ ইন কর্নার উইথ দ্য আইস। এরকম হবে না যে ওই আইসের জন্য পুরা ওই এক মগ পানির জন্য পুরা আইসের চাঙ্ক গলে গেছে। ইটস এ ম্যাটার অফ হাউ মাচ এনার্জি ইজ রিকোয়ার্ড এন্ড হাউ মাচ এনার্জি ইজ অ্যাভেলেবল। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মনে করো এখানে আমাদের ওয়াটারের থেকে অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে 4000 জুল, বাট আইস পুরোটা মেল্ট হওয়ার জন্য দরকার হচ্ছে 10,000 জুল। তখন ঘটনাটা কি করবে? ঘটনাটা হবে এরকম, এই ওয়াটার আস্তে আস্তে হিট এনার্জি দিতে দিতে নিজের টেম্পারেচার কমাতে থাকবে এবং এখান থেকে আস্তে আস্তে ওয়াটার মেল্ট হতে থাকবে। সো মনে করো আমি তোমাকে একটা চাঙ্ক দেখাই, মনে করো এটা হচ্ছে আমাদের টোটাল আইস অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়াটার অ্যামাউন্ট ইনিশিয়ালি বিগিনিং। যত মেল্ট হবে এটার টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে? এটা এবং এটার সাইজ আস্তে আস্তে কমতেছে। সাইজ কমতেছে মানে কি? না দাঁড়াও, আমি এটাকে সুন্দর করে কালার করে দেখাই, তাহলে বুঝতে একটু সহজ হতে পারে। I'm not good at this. ও এদিকে ফাঁকা আছে, এই ফাঁকাটা দেখি নাই। হ্যাঁ ঠিক আছে, হালওয়ালা মিস্টার বলাবান, আই এম বিং ক্রিয়েটিভ হিয়ার। সো এটা হচ্ছে মনে করো আইস অ্যামাউন্ট, এটা হচ্ছে ওয়াটার অ্যামাউন্ট। সো তুমি যদি এটাকে মিক্স করলা, আমি এখানে মিক্সিং হিসেবে দেখাচ্ছি না, যত সময় যাবে আস্তে আস্তে এই আইসের অ্যামাউন্টটা কি হবে? আইসের অ্যামাউন্টটা আস্তে আস্তে কমে আসবে, ওয়াটারের অ্যামাউন্ট আস্তে আস্তে কি হবে? বাড়বে, এবং ওভারঅল ওয়াটারের টেম্পারেচারটা আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে।
there will come a point when this initial amount of hot water would have given up all of its 4000 joule. মনে করো 4000 জুল টোটাল দেওয়ার পরও তার টেম্পারেচার হয়ে ড্রপ করতে 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 কত হয়ে গেছে 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এন্ড ওই সময় দেখা গেল যে এখানে এখনো আমাদের কিছু পরিমাণ আইস এখনো বাকি আছে, পুরো আইস মেল্ট হয়ে সারা নাই। তো কতটুকু আইস বাকি আছে? মনে করো এটা এখনো 0 ডিগ্রি সেলসিয়াস আইস, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। এই কন্ডিশনটা যখন অ্যাচিভ হবে তখন কিন্তু ফার্দার কোনো মেল্টিং হবে না, ফার্দার কোনো হিট এক্সচেঞ্জ হবে না। দিস ইজ দ্য ফাইনাল স্টেট অফ দ্য হোল সিচুয়েশন। The temperature of the mixture would be 0 degree Celsius, but there will be some ice left and some water will be in the situation as well. এটাও হইতে পারে। ম্যাথের কন্টেন্টটা বুঝা গেছে কিনা? সো দুই টাইপের সিনারি হওয়া পসিবল, ফুল আইসও মেল্ট হওয়া পসিবল, আবার কিছু আইস রিমেনিং থাকাও পসিবল। কোশ্চেন থেকে আমাদের এই জিনিসটা হিসাবপত্র করে বাই করতে হবে যে আসলে কি হওয়া হইতেছে। আচ্ছা, এই ম্যাথগুলো আমরা কিভাবে করব সেই ম্যাথগুলো করার জন্য আমি কোশ্চেনটাকে পরের পেজে নিয়ে যাই, কারণ কোশ্চেনটা এখানে করার জায়গা নাই, আমি কোশ্চেনটা পরের পেজে নিয়ে যাচ্ছি। সাফওয়ান, তুমি কিছু জিজ্ঞেস করতেছো না কেন? I always enjoy your questions, but তুমি আজকে কিছু জিজ্ঞেস করতেছো না, বুঝাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ওগুলো অলওয়েজ সাথে একটু রিক্যাপ করা আছে। আর ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সগুলোতে আমাদের নতুন জিনিসপত্র আসবে, ওগুলো দেখাবো। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। এটা সলভ করার জন্য আমরা আগে যে তোমাদের প্রথম কোশ্চেনে যে এই কনস্ট্যান্টগুলো দিয়েছিলাম না, সেই কনস্ট্যান্টগুলো কনসিস্টেন্সি আমাদের লাগবে। কনস্ট্যান্টগুলো আমি বারবার প্রত্যেক কোশ্চেনে লিখবো না, বাট ওইখান থেকে তোমরা দেখো, আমার মুখস্থ আছে ওই জন্য আমি আমার মতো করে লিখবো, আর তোমরা ওইখান থেকে দেখে দেখে লেখো, সমস্যা নেই। সো এখান থেকে যদি আমরা হিসাব করি, লেটস অ্যাজিউম দ্য ফাইনাল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার ইজ থেটা ডিগ্রি সেলসিয়াস। আমরা এই লেটটা করার মাধ্যমে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে অল দ্য আইস উইল বি মেল্ট, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। সো আইডিয়াটা হচ্ছে এরকম, 0 ডিগ্রি সেলসিয়াস আইস, একটু ভালো করে দেখেন, বোর্ডে দেখেন, আগে মেল্ট হয়ে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার হবে, এবং এরপরে এই ওয়াটার টেম্পারেচারও বাড়তে 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 একটা আননোন টেম্পারেচার থেটা ডিগ্রি সেলসিয়াস হবে। বুঝাচ্ছে? আর ওইদিকের 25 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, যেটা আমাদের হট অবজেক্ট ছিল, সেটা টেম্পারেচার এখান থেকে কমতে 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 থেটাতে আসবে। সো এইটুকু হচ্ছে হিট অ্যাবজর্পশন, আর ওইটুকু হচ্ছে হিট গিভ আপ। বুঝা যাচ্ছে? হিট অ্যাবজর্পশন হচ্ছে দুই স্টেজে, মেল্টিং এর জন্য একটা পার্ট, টেম্পারেচার থেটা পর্যন্ত রাইজ করার জন্য আরেকটা পার্ট। সো লেটস রাইট দিস হোল থিং, MLF প্লাস MC ডেল্টা থেটা should be equals to MC delta theta. আমি এখানে আর কষ্ট করে ডিফারেন্ট ফর্মুলা লিখতেছি না, সাবস্ক্রিপ্ট লিখতেছি না। I just want to show the examiner যে আমি জানি আমি কি করতেছি। ঠিক আছে? সো তোমাকেও ডিফারেন্ট ভ্যালু লিখতে হবে। Don't you assume যে এখানে m গুলো আর ডিফারেন্ট। নো, লেফট সাইডের m গুলো হচ্ছে 300 গ্রাম আর রাইট সাইডের mটা হচ্ছে 2.6 কেজি। ঠিক আছে? সো আমি এখানে আস্তে আস্তে ভ্যালু লিখি। 300 গ্রামকে কেজিতে লিখতে হবে হচ্ছে 0.3। লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইসের ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 3.36 into 10 to the power 5। ম্যাস এখানে হচ্ছে 0.3, আমি কমন নিতে পারতাম, সে প্যারা নাই। সি হচ্ছে 4200। এখানে আমাদের টেম্পারেচার ইনক্রিজ হবে হচ্ছে থেটা মাইনাস 0, থেটা মাইনাস 0। আর এইখানে আমাদের এমসি ডেল্টা থিটার ভ্যালুটা হচ্ছে 2.6 into 4200, কারণ এটাও স্টিল ওয়াটার। যদি অন্য কোনো ম্যাটেরিয়াল থাকতো তাহলে অন্য কোনো ম্যাটেরিয়ালের ওই ভ্যালু দিতে হতো। অনেক সময় এরকম হয় যে একটা হট অ্যালুমিনিয়ামের টুকরাকে পানিতে ডুবাই দিছি, তখন কত হয়েছে, তখন অ্যালুমিনিয়ামের সি আলাদা হবে, ওয়াটারের সি আলাদা হবে। সেখানে যেহেতু একই সাবস্টেন্সে কাজ করছি, ওই জন্য ওই ধরনের ম্যাথ আমরা করবো, আমাদের ওয়ার্কশিটে আছে, চলে আসবে এত। আর এখানে টোটাল টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে 25 মাইনাস থেটা। এখানে তোমরা একটা জিনিস ওয়ান্ডার করতে পারো, ইউ মাইট থিঙ্ক যে স্যার এখানে আপনি 25 মাইনাস থেটা কেন লিখলেন, ফাইনাল টেম্পারেচার তো থেটা, তাহলে থেটা মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা না? জিনিসটা হচ্ছে যদি আমরা সিস্টেমের
টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ, এই যে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম না যে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি সামটা সেম থাকে, এই ধরনের একটা প্রবলেম আসছিল আমাদের, মাইনাস আসছিল বারবার গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ফর্মুলাতে ওয়ার্কশিটে। সিমিলার জিনিস, সিস্টেমের টোটাল এনার্জি চেঞ্জ হচ্ছে জিরো, তার মানে হচ্ছে আমাদের গিভেন আপ এনার্জি ডেল্টা লস্ট প্লাস ডেল্টা গেইন ইকুয়ালস টু জিরো হওয়ার কথা, which means delta loss should be equals to মাইনাস ডেল্টা গেইন। এখন ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য আমরা এখানে এই মাইনাসটা লিখি নাই, ওই জন্য আমরা সবকিছুকেই পজিটিভ ফর্মেটে রাখছি। এই সবগুলো ম্যাথে এমনভাবে লেখা হয়েছে যাতে করে আমাদের ভ্যালুগুলো পজিটিভ আসে। সো আমরা বিগ মাইনাস স্মল করতেছি যাতে করে আমাদের নাম্বারগুলো পজিটিভ থাকে। সো তুমি যদি এই মাইনাসটা সহ হিসাব করতে চাও তাহলে তুমি থিটা মাইনাস 25 লিখতে পারো, কোনো সমস্যা নাই, দ্যাট উইল বি লজিক্যালি অলরাইট। না না না, উল্টা তুমি ফর্মুলেশন ঠিক রেখে যদি আনসার নেগেটিভ পাও তার মানে হচ্ছে অঙ্কের অ্যাজাম্পশনে ভুল আছে, এটা আমি একটু পরে দেখাবো, আসবে তোমার কোশ্চেনের আনসার একটু পরে দেখাইতেছি আমি। এই কোশ্চেনটা একটু সলভ করেন সবাই, সলভ করে আমাকে বলেন থিটার ভ্যালু কত হয়। এই পুরো এই কোশ্চেন একটাই আননোন আছে, দ্যাট ইজ থিটা। একটু কষ্ট করে মাল্টিপ্লিকেশনগুলো করেন, সাইড চেঞ্জগুলো করেন, 2-3টা লাইন লিখেন, লিখে দেখেন আমাকে কতটুকু হয়। এখানে কে ম্যাথ করতেছে না এরকম কারো একজনের বলি যে আমার ম্যাথটা করে দেওয়ার জন্য, তারা এখানে কে ম্যাথ করতেছে না? কে? জায়ান? আর না, আমি র্যান্ডম একজনের নাম বলি দেখি সে রেসপন্স করে কিনা। জুবাইর আলম। আচ্ছা তুমি আসো, আচ্ছা ঠিক আছে। আর না, আরমিন খান। আমরিন খান, সরি আরমিন খান না, মাই ব্যাড, আমরিন খান। আচ্ছা ঠিক আছে, সবাই আছে এখানে। ওই তোমার নাম বলছিলাম। ভেরি স্মার্ট। পোলওয়ান বলো এখানে থিটার ভ্যালু কত আসে, হেল্প মি। আচ্ছা আমরা ক্লাসরুম থেকে একটা ভ্যালু পাইছি 14.137, অ্যাপ্রক্সিমেটলি করলে আসবে হচ্ছে 14.1। তোমরা দেখো এটা মিলছে কিনা, at least 2 more people should reconfirm me. হয়েছে এটা? মিলছে? আচ্ছা এটা গেল হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে। আর সেকেন্ড যে প্রবলেম আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে কোনো কোনো সময় আমাদের আইস কিছু থেকে যেতে পারে, সে ধরনের একটা এক্সাম্পল তোমাদেরকে দিতেছি, ঠিক আছে। I'm gonna use the exact same question as question number 2, but I'm gonna name it as question number 3, so I'm gonna place it over here, but I'm gonna change only one variable. একটু ভালো করে দেখো আমি কি করতেছি। I'm naming this as number 3 and then I'm making this 1300 gram ice, এখানে একটা 1 লাগাই দিছি, ঠিক আছে। সো বেসিক্যালি 1.3 কেজি অফ আইস। এখন তুমি যদি এই দুটো জিনিসে মিক্স করো, এই সিনারিওতে তোমার 100% আইস মেল্ট হবে না। নাও হিয়ার মি আউট, এন্ড পরীক্ষায় তো কোশ্চেন দেখে তুমি অটোমেটিক্যালি বুঝবা না যে আসলে কোন সিনারিওতে আমাদের আইস রিমেনিং থাকবে আর কোন সিনারিওতে আমাদের কি বলে আইস রিমেনিং থাকবে না। সো তুমি বুঝবা কেমনে যে তোমার ম্যাথটা কেমনে অ্যাপ্রোচ করতে হবে যদি পেপার 4 এর কোশ্চেনটা আসে। আমি এই টেকনিকটা একটু দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন।
মেইন পার্টটা হচ্ছে if we do the sum in the exact earlier method, exact earlier method মানে হচ্ছে হুবহু এখানে যে ম্যাথটা করছি হুবহু সেই ম্যাথটা যদি করি, so I'm gonna select this, freeform select this, amazing. অবশ্যই অবশ্যই, এই যে আমরা কত কষ্ট করে লিখতেছে, বোর্ডে লিখলে আমি কত সুন্দর করে লিখতে পারতাম and I could move my hands. I cannot move my hands in this case. I hate this process. So I can take some advantage, right? So মনে করো আমি এই জায়গাতে জাস্ট 0.3 জায়গায় 1.3 বসাইলাম, ঠিক আছে? The same equation. Assuming যে আমাদের ওভারঅল জিনিসটা কিছু ফাইনাল টেম্পারেচার মানে সব আইস মেল্ট হয়ে যাবে, ওই অ্যাজাম্পশন থেকে আমরা যদি এখানে ওই আগের ইকুয়েশনে এই আইসের ম্যাসের জায়গা ছিল 0.3, এখানে লিখছি কত 1.3, এটা একটু হিসাব করে দেখেন তো এখানে থিটা ভ্যালু কত আসে। Take some time, do this calculation, figure this out. মাইনাস বরাবর -10 আসছে। আচ্ছা, থ্যাংক ইউ আরিশ। সো এটা আসছে -10 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা হচ্ছে আমরা শুরু করছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস আইস দিয়ে, মিক্সচার করলে তো মিক্সচার টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস পাওয়া পসিবল না, বিকজ হট অবজেক্ট ইজ সাপোজ টু লুজ হিট, কোল্ড অবজেক্ট ইজ সাপোজ টু গেইন হিট। তার মানে মিক্সচার করার পর আমাদের টোটাল অবজেক্টের টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এটা কখনোই হইতে পারে না। তার মানে হচ্ছে এই অ্যাজাম্পশনের উপর ম্যাথ করা যাবে না। অ্যাজাম্পশনটা কি ছিল খেয়াল করেন, এই যে অ্যাজাম্পশনটা দেখেন দেখাইছিলাম যে আমাদের থিটা ওয়াজ লোকেটেড ইন বিটুইন 0 and 25। থিটাটা ছিল কোথায়, 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি, 25 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম, কিন্তু হিসাব করে থিটা পাওয়া গেছে কত -10। তার মানে এই ম্যাথটা হইতেছে না, না হওয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে অ্যাজাম্পশনটা করে এই ম্যাথটা করছি সেই অ্যাজাম্পশনটা ট্রু না, কারেক্ট না। তাহলে এখন এটার মানে হচ্ছে যে আমাদের সব আইস মেল্ট হবে না, কিছু আইস থেকে যাবে। তোমরা একটু নিজেরা ট্রাই করো এই প্রবলেমটা সলভ করার জন্য, যে কতটুকু আইস মেল্ট হবে আর কতটুকু আইস থেকে যাবে। এই এই মিক্সচারের ফাইনাল টেম্পারেচার হবে 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাটস ফর শিওর, বিকজ 100% আইস মেল্ট হবে না, আইস পার্শিয়ালি মেল্ট হবে। বাট কতটুকু আইস মেল্ট হবে এটা তোমরা একটু কষ্ট করে হিসাব করো, আইল গিভ ইউ সাম টাইম। grams. For কি করব?
সবার কি মিলছে? আচ্ছা, এই ম্যাথটা করার সিস্টেমটা হচ্ছে আমরা এইখানে এই পার্টটুকু বাদ দিয়ে দিব। খেয়াল করেন, সবাই একটু বোর্ডে খেয়াল করেন যারা করতে পারেন নাই। আমরা এই পার্টটুকু বাদ দিয়ে দিব বিকজ আইস আসলে পুরোপুরি মেল্ট হচ্ছে না। ঠিক আছে, আমরা ধরে নিব যে পার্শিয়াল আইস মেল্ট হবে। সো এইখানে এইটা হবে হচ্ছে আননোন। সো আমি রাইট দিস ইকুয়েশন, লেটস সে m ইনটু 3.36 ইনটু 10⁵। এইটা হচ্ছে আমাদের আইসের মেল্ট হওয়া ভলিউম, এমটা বের করতেছি, should be equals to the entire water will be cooled down to 0 degree Celsius. So 2.6 into 4200 into 25 minus 0. পুরা ওয়াটারটাই কুল অফ হবে কিন্তু 100% আইস মেল্ট হবে না। এই কোশ্চেনটা সলভ করলে এখান থেকে এম এর ভ্যালু আসে কত? 0.815 0.815 কেজি। সো আমাদের ফাইনাল আনসার হচ্ছে 0.815 কেজি আইস, কমা সাবট্রাক্ট করেন 1.3 মাইনাস 0.85 করে তার সাথে 2.6 অ্যাড করেন, টোটাল ওয়াটার কতটুকু হবে এটা বের করেন। কত কেজি ওয়াটার হবে মোট, সাবট্রাক্ট করে অ্যাড করে বের করেন। 1.3 মাইনাস 0.815 প্লাস 2.6 3.085 কেজি অফ ওয়াটার এবং ফাইনাল টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে টোটাল ফাইনাল কম্বিনেশন। লজিক্যালি বুঝা গেছে জিনিসটা? সো দুইটা প্রবলেম এরকম হতে পারে। এটা হচ্ছে আমাদের এক টাইপের ম্যাথের টোটাল আইডিয়া। এই ধরনের আরও কিছু ভ্যারিয়েশনের ম্যাথ আছে যেগুলো ওয়ার্কশিট করার সময় আমাদের সামনে আসবে। সো সেগুলো আমরা পরে দেখবো। আমরা একটু সিলেবাস আবার ফেরত যাই। আচ্ছা, এখানে স্পেসিফিক ক্যাপাসিটির পরে আমাদের এখানে আইডল গ্যাসের ইকুয়েশন শুরু হয়ে গেছে। আইডল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এগুলো সবই নতুন জিনিসপত্র। গ্যাস থিওরি এগুলো তোমরা কেমিস্ট্রিতে যাদের কেমিস্ট্রি আছে কিছু কিছু জিনিসপত্র পড়ছো, এগুলো সব আমরা নতুন জিনিসপত্রগুলো দেখবো। লাস্টলি একটা জিনিস আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে টেম্পারেচার স্কেল থেকে আমাদের কোনো রকম ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিচ্ছে কিনা। একটা জিনিস দেখেন, টেম্পারেচার স্কেলের মধ্যে অল টুগেদার এই একটা জিনিসই শুধুমাত্র আছে যে এই পার্টটুকু ছাড়া আমাদের অন্য কোনো নতুন ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেওয়া নাই। বাট আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে ম্যাথস করতে পারতে হবে, অনেক সময় এই ধরনের কোশ্চেন আসে। এই জিনিসটার জন্য একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই জিনিসটা একটু ভালো করে দেখেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ ক্লাস নিচ্ছি, বলো, সমস্যা নাই। না, নাই। হ্যাঁ বুঝি নাই। না, এখনো পর্যন্ত নাই। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করবো, সমস্যা নাই। I'll be there. আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই জিনিসটা একটু আমি দেখাই যে whenever for thermometers, let me give a heading. হ্যাঁ বলো। ও 0.85 কেজি আইস মেল্টেড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমি আনসার লেখা ভুল হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা ভুল হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে একটু আমার হিসাব করে বলো, আইস বাকি আছে কতটুকু? এটা হচ্ছে মেল্টেড আইস। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ, আমি আনসার ভুল লিখছি। তাহলে এটা হবে হচ্ছে বিয়োগ করাটা না, 0.815 মাইনাস করবো হচ্ছে 1.3 থেকে। না, হ্যাঁ ওইটা মাইনাস করে, আচ্ছা এইটাই অ্যাড হবে হচ্ছে 2.6 কেজি ওয়াটারের সাথে। দেখ আইস কতটুকু থাকে তাহলে বলো, এই ভ্যালুটা কত আসবে? 0.45 এক্স্যাক্টলি। কেমনে?
আচ্ছা রাউন্ড আপ করলে 0.45 হয়, আর 0.815 যদি অ্যাড করে 2.4 আসবে 0.3.22 2.6 এর সাথে 0.815 অ্যাড করলে, হ্যাঁ তাহলে আসে 2.785। না 2.6 প্লাস 0.815 অ্যাড করলে হয় হচ্ছে 3.415 ও 81, হ্যাঁ 415 3.42 ওকে, হ্যাঁ এখন ঠিক আছে, থ্যাংক ইউ আই ওয়াজ মিস্টেকেন। এটা হওয়ার কথা। আচ্ছা থার্মোমিটারের পার্ট নিয়ে আলাপ করছিলাম, থার্মোমিটার ইকুয়েশন বলো। থার্মোমিটার আমাদের ওয়ার্কশিটে থার্মাল চ্যাপ্টার পুরোটা একটা সিঙ্গেল ওয়ার্কশিটে কভার করা আছে। সো বেসিক্যালি আমরা থার্মোমিটার, স্পেসিফিক ক্যাপাসিটি, গ্যাস লজ, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স সবগুলো একটা সিঙ্গেল কম্পাইলেশনে পড়াইছি, যার কারণ কোশ্চেনে পেপার ফোরে যখন কোশ্চেন আসে কোশ্চেনগুলো সব মিক্সচার দেওয়া থাকে। মানে ধরা গেল একটা কোশ্চেনে তোমাকে গ্যাস ল দিয়ে কোশ্চেন করছে, এ পার্টে A1 2 3 তোমার গ্যাস ল দিয়ে কোশ্চেন আছে, দেখা গেল বি তে তোমার দিছে হচ্ছে থার্মোমিটার নিয়ে কোশ্চেন বা স্পেসিফিক ক্যাপাসিটি নিয়ে কোশ্চেন। তো ওই জন্য কোশ্চেন বাই কোশ্চেন কম্পাইলেশন করছি। সো থার্মোমিটারে মানে হিট চ্যাপ্টারের সবগুলোকে একসাথে কম্পাইলেশন করছি, ওই জন্য পুরোটাকে আমি একটা ওয়ার্কশিটে কম্পাইল করছি, ওই জন্য সবগুলো একসাথে পড়াচ্ছি। বাই সিলেবাস দে আর ডিফারেন্ট চ্যাপ্টার্স, বাট ওয়ার্কশিট কম্পাইলেশনের জায়গায় আমাদের একই টাইপের কোশ্চেন, মানে ডিফারেন্ট চ্যাপ্টারের কোশ্চেন একই কোশ্চেনে আসে দেখে আমরা সবগুলা একসাথে কম্পাইল করছি। ওই জন্য আমি সবগুলো জিনিস আসতে পারছি ওয়ার্কশিট করানোর সময়, যাতে আমাদের সবগুলা জিনিসপত্র নলেজগুলো আমাদের হাতে থাকে। বুঝছো? আচ্ছা থার্মোমিটার ইকুয়েশন ফর linear change or I can write proportional change. এই জিনিসটার মানে কি আমি একটু তোমাদেরকে বুঝাই। Let's say there is a thermodynamic property which is, let's say, volume of a certain liquid. এটাকে আমি যদি ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে প্লট করি, ভলিউমটাকে আমি মনে করি সেন্টিমিটার কিউব লিখলাম। Let's say we're going to end up with a straight line like this. Linear change or proportional change doesn't necessarily mean it has to pass through the origin. It means it will be a straight line. Straight line টার y axis বা x axis ইন্টারসেপ্ট থাকতে পারে। এই লাইন স্ট্রেট লাইন হওয়ার মানে হচ্ছে এই লাইনের গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট হবে। গ্রেডিয়েন্ট ইজ কনস্ট্যান্ট, m, গ্রেডিয়েন্ট ইজ কনস্ট্যান্ট। সো যদি আমি ভলিউম দিয়ে ফর্মুলা লিখি, দিস উড মিন for any amount of range, the change of volume divided by change of temperature, that is supposed to be a constant. Let's say এটা হচ্ছে একটা constant হওয়ার কথা। এই রিলেশনশিপটাকে যদি আমি একটা ইকুয়েশনে কনভার্ট করি, this is going to look something like this. Delta V1 divided by delta theta 1 should be equals to delta V2 divided by delta theta 2. If you wonder যে এই জিনিসটাকে তাহলে আমরা ম্যাথ করার জন্য কেমনে করে ইউজ করতে পারি, সেটার একটা ভ্যারিয়েশন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ওয়েট, একটা কোশ্চেন দেখেন। কোশ্চেন হচ্ছে এরকম, at 30 degrees Celsius volume of mercury is 2.53 cm cube. At 60 degrees Celsius volume of mercury is 3.83 cm cube. What is the temperature when volume of mercury is 2.96 cm cube? এই হচ্ছে কোশ্চেন। আমাদের একটা জিনিস খেয়াল করেন,
আমাদের এখানে ভলিউম ইনফরমেশন দেওয়া আছে 3টা, টেম্পারেচার ইনফরমেশন দেওয়া আছে 2টা, থার্ড একটা টেম্পারেচার ইনফরমেশন বের করতে বলছে। সো আমরা এই ইকুয়েশনটাকে যখন আমরা এই ধরনের ম্যাথের জন্য কনভার্সন করব, দিস ইজ গোনা ওয়ার্ক উইথ এ ভেরি স্পেসিফিক ওয়ে। আমি এই ইকুয়েশনটাকে গুছায় লিখতেছি, খেয়াল করেন। ভলিউম 1 মাইনাস ভলিউম 2 ডিভাইড বাই theta 1 minus theta 2 should be equals to volume 1 minus volume 3 should be equals to theta 1 minus theta 3. এটুকু লিখলে তোমার ইকুয়েশন হয়ে যায়। অথবা তুমি যদি ডিফারেন্ট একটা ফর্মেশন লিখতে চাও, you can also write this directly like this. Volume 2 minus volume 3 should be equals to theta 2 minus theta 3. Have a look at the shape of this equation. শেপটা বুঝো, তাহলে পরে তোমার ফর্মুলা নিজের মতো লিখতে পারবা। আমরা যে ভলিউমটাকে প্রথমে লিখছি সেই টেম্পারেচারটা প্রথমে লিখছি, যে ভলিউমটা পরে লিখছি সেই টেম্পারেচারটা পরে লিখছি। সো সেম ভলিউম এবং টেম্পারেচার পরপর আসছে, বাট দিস ইকুয়েশন ক্যান নট বি, ভেরি ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করেন, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস ইকুয়েশন লাইক দিস, v1 বাই থিটা 1 ইকুয়ালস টু v2 বাই থিটা 2। এইটা কিন্তু আমরা লিখি নাই, নট দিস ওয়ান। প্রপোর্শনাল জিনিসটা কোনটা? ডিফারেন্স। কিরকম ডিফারেন্স? সেম ডিফারেন্স। So same volume difference divided by same temperature difference is equal to same volume difference divided by same temperature difference. So তোমার ভলিউম এবং টেম্পারেচার গুলা একই আছে। সো এখানে আমাদের মোট 3 সেট ডেটা নিয়ে 3টা ডিফারেন্ট ইকুয়েশন লেখা পসিবল। তোমার 3টা ডিফারেন্ট ইকুয়েশন নিয়ে কাজ করা লাগবে না, তুমি এইখান থেকে যে কোনো 2টা নিয়ে কাজ করতে পারো। ফর এক্সাম্পল, আমাদের এখানে টেম্পারেচার দেওয়া আছে 2টা, কি কি? মনে করো আমি বললাম, লেটস সে ইফ আই রাইট ইট দিস ওয়ে, মনে করো এটা হচ্ছে আমাদের থিটা 1, এটা হচ্ছে আমাদের থিটা 2। সেই লজিকে এটা হবে ভলিউম 1 আর এটা হবে হচ্ছে ভলিউম 2। দেওয়া আছে একটা আননোন টেম্পারেচারের ভলিউম, সেটাকে আমি ভলিউম 3 বললাম। তাহলে এই টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে থিটা 3, এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। সো তোমাকে কোশ্চেন আগে ডিফাইন করে নিতে হবে যে কোন কোন পেয়ার ভ্যালুগুলোকে তুমি কত নাম্বার দিয়ে ডিফাইন করবা। ওয়ান্স ইউ হ্যাভ ডান দিস পার্ট, রেস্ট অফ দ্য পার্ট ইজ ইজি। আমি এখন এই পার্টটুকু নিয়ে ম্যাথসটা করতেছি, খেয়াল করেন। সো আই এম গোনা রাইট এভরিথিং ওভার হিয়ার। এখানে তোমাদের প্লাস মাইনাস নিয়ে কোনো বদলাশন করা লাগবে না, জাস্ট ভ্যালুগুলো প্রপারলি বসালে তোমার অটোমেটিক্যালি আনসার চলে আসবে। ফার্স্ট ভলিউম ছিল 2.53, সেকেন্ড ভলিউম ছিল 3.83, ফার্স্ট টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সেকেন্ড টেম্পারেচার ছিল 60 ডিগ্রি সেলসিয়াস, ইকুয়ালস টু, ওয়ান্স अगेन, ফার্স্ট ভলিউম 2.53 মাইনাস ভলিউম 3 কত, 2.96 ডিভাইড বাই 30 মাইনাস থিটা 3। এই হচ্ছে তোমার টোটাল ইকুয়েশনের ভ্যালু রিপ্লেসমেন্ট। এই ইকুয়েশনটাকে এখন সামহাউ ক্রস মাল্টিপ্লাই করে হিসাব করে সলভ করে থিটা 3 ভ্যালুটা বাই করতে হবে। ইকুয়েশনের বেসিক মিনিংটা বুঝা গেছে? বলাবান দেখেন তো ম্যাথটা কিভাবে কাজ করতেছে। Answer would be in between 30 and 60. থিটা 3 ভ্যালুটা 30 আর 60 এর মাঝামাঝি আসবে। 39.995, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি হিসাব করি 40.0 আসে 3SF লিখলে, 40.0 ডিগ্রি সেলসিয়াস। সো এই হচ্ছে ম্যাথটা করার সিস্টেম, বুঝা গেছে? এখন এই ফর্মুলাটা আমি করলাম হচ্ছে ভলিউম দিয়ে। পরীক্ষায় তোমাদের এখানে আমি থার্মোমেট্রিক প্রপার্টি মানে হচ্ছে দ্য প্রপার্টি যেটাকে ইউজ করে, ফিজিক্যাল যে প্রপার্টিটাকে ইউজ করে আমরা টেম্পারেচার মেজার করতেছি, সেই প্রপার্টি হিসেবে ধরছি হচ্ছে কাকে? ভলিউমকে। এখন পরীক্ষায় তোমাকে ভলিউম না দিয়ে অন্য একটা প্রপার্টি দেওয়া থাকতে পারে। মনে করো তোমাকে বললো যে থিঙ্ক অ্যাবাউট ইট, যে এই হচ্ছে মনে করো আমাদের একটা মার্কারি থার্মোমিটার, এই হচ্ছে তার স্টেম, এর মধ্যে দিয়ে এই হাইট করতেছে। তোমাকে বললো হচ্ছে টোটাল ভলিউম অফ মার্কারি বলে দেওয়া নাই, তোমাকে বলে দেওয়া হচ্ছে এই মার্কারি কলামের হাইট ইনসাইড দ্য বোর। তো তখন তোমার বেসিকলি এই গ্রাফটার শেপটা হয়ে যাবে কিরকম? তোমার গ্রাফটা হয়ে যাবে হচ্ছে h/সেন্টিমিটার ভার্সেস থিটা ডিগ্রি সেলসিয়াস। এটা তুমি একটা স্ট্রেট লাইন পাবা। তখন সেটা হবে যে এই ডেল্টা h ডিভাইড বাই ডেল্টা থিটা শুড বি ইকুয়াল টু ডেল্টা h বাই ডেল্টা থিটা। তখন v এর জায়গায় h আসবে। কথা বোঝা যাচ্ছে? একইভাবে সেই জিনিসটা গ্যাসের জন্য হলে কনস্ট্যান্ট প্রেসার দেওয়া থাকলে কনস্ট্যান্ট প্রেসার থার্মোমিটারের জন্য ভলিউম চেঞ্জ হতে পারে, অথবা কনস্ট্যান্ট ভলিউমের জন্য প্রেসার চেঞ্জ হতে পারে। সো যেটাই তোমার থার্মোমেট্রিক প্রপার্টি হোক না কেন, যদি লিনিয়ার চেঞ্জ হয়, কোশ্চেনে যদি বলে দেয় যে ইটস এ লিনিয়ার চেঞ্জ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি লিনিয়ার বা প্রপোর্শনাল চেঞ্জ বলে দেয়, তাহলে ওই ভ্যারিয়েবলটা হবে y অ্যাক্সিসে আর টেম্পারেচারটা হবে হচ্ছে x অ্যাক্সিসে।
সেই কেসে গ্রেডিয়েন্ট কোয়ান্টিটি ডেল ভি বাই ডেল থেটা বা ডেল এইচ বাই ডেল থেটা বা ডেল্টা প্রেশার বাই ডেল্টা থেটা বা ডেল্টা ভলিউম বাই ডেল্টা থেটা, যদি কোনো কেসে রেজিস্ট্যান্সের জন্য বলে, রেজিস্ট্যান্সের জন্য আইডিয়ালি প্রপোর্শনাল হয় না, বাট যদি কোশ্চেনে সামহাউ বলে দেয় যে আমাদের রেজিস্ট্যান্সটাও প্রপোর্শনালি চেঞ্জ হচ্ছে, তাহলে ডেল্টা আর বাই ডেল্টা থেটা, থার্মোকাপলের জন্য ডেল্টা ইএমএফ বাই ডেল্টা থেটা, এই সবগুলার এই গ্রেডিয়েন্ট রেশিওটা হবে হচ্ছে কনস্ট্যান্ট। দিস ইজ দ্য জেনারেল ওয়ে অফ ওয়ার্কিং। টেকনিকটা বুঝা গেছে কিনা পোলাপান? থার্মোমেট্রিক প্রপার্টিটা ডিফারেন্ট হতে পারে, বাট যদি লিনিয়ার বা চেঞ্জ বা প্রপোর্শনাল চেঞ্জ কোশ্চেনে বলে দেয়, দেন দিস ইকুয়েশন উইল অলওয়েজ কাম ইনটু হ্যান্ড। মেক সেন্স সো ফার পিপল? বুঝে নাই কে কে একটু হাত উঠাও। ওকে, হ্যাঁ, কি যেন বলতে, সাফন কি যেন বলতে নিছিলা বাবা? তোমার ভয়েস চ্যানেল একটু খেয়াল করছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। এটা গেল একটা পার্ট, সো টেম্পারেচার ক্যালকুলেশন করার জন্য। আর এরপরে আমাদের যে জিনিসটা আছে এই চ্যাপ্টারে নতুন জিনিস, এই পর্যন্ত হচ্ছে মোটামুটি ও লেভেলসের সিম্পল জিনিসপত্র আমি তোমাদেরকে রিক্যাপ পড়াইলাম। ওই এগুলা ও লেভেলসে ছিল, কম বেশি ছিল, তোমরা সবাই হয়তো একই ভলিউমে পড়ো নাই, কারণ ও লেভেলসের সিলেবাস বেশ অনেকবারই চেঞ্জ করা হয়েছে। নতুন জিনিসপত্র যদি আমরা এখন দেখি, নতুন জিনিসপত্রের মধ্যে প্রথমেই যে জিনিসটা আমাদের আসবে সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস আগে পড়াবো নাকি ল অফ থার্মোডাইনামিক্স আগে পড়াবো? দুটাই মজার। আচ্ছা, আইডিয়াল গ্যাস নিয়ে আগে শুরু করি। তোমরা কেমিস্ট্রিতে আইডিয়াল গ্যাস পড়ছো না? আছে তোমাদের কি সবার কেমিস্ট্রি আছে? কেমিস্ট্রি নাই কার কার বলো তো? অনলাইন পিপল, তোমাদের কি সবার কেমিস্ট্রি আছে? আছে আছে, এরকম পোলাপান আছে। আই হ্যাভ ওয়ান অফ দিস কিড যার কেমিস্ট্রি নাই, এলেভেলসে কেমিস্ট্রি নাই। তোমাদের ব্যাচে নাই আমি ভুলে গেছি, কোন ব্যাচে ছিল। সে ফিজিক্স নিছে, ম্যাথ নিছে এবং কম্পিউটার সায়েন্স নিছে। সে কেমিস্ট্রি পড়বে না, ফুল স্টপ। বায়োলজি পড়বে না, ফুল স্টপ। সে এই তিনটা নিয়ে পড়াশোনা করছে এবং সে এই তিনটা নিয়ে ক্যারিয়ার বানাবে। আমি লাগে ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা তুই এইগুলো ভালো করে পড়, এগুলাতে ওয়ার্ল্ড হ্যাজ পা, তাহলেই হবে। তখন সে একটা হাসি দিচ্ছে, স্যার কি বলেন। যাই হোক, আইডিয়াল গ্যাসের কি কনসেপ্ট তোমরা এসে পড়ছো, তোমাদের সবাই যেহেতু কেমিস্ট্রি আছে, কেউ বলো না যে তোমাদের কেমিস্ট্রি নাই, সো আমি জিনিসটা একটু ফাস্ট যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল, in physics, whenever we do gross generalization, these things are physically non-existent. যেমন the idea of a particle. There is no such thing that is a true particle. A particle is something that is supposed to have mass but should have zero volume. There is no such thing that has some measurable amount of mass but zero volume, because this will cause the object to have infinite density. And for practical purposes আমরা কিছু কিছু কেসে অবজেক্টকে পার্টিকেল জাজ করতে পারি। যেমন মনে করো তুমি যদি সান থেকে নেক্সট যে স্টার আছে প্রক্সিমা সেন্টারাই, তার ইন বিটুইন ডিসটেন্স চিন্তা করো, ওই ডিসটেন্সের তুলনায় দুইটা স্টারের ডায়ামিটার নেগলিজিবলি স্মল, 10,000 নাকি 1 million times smaller. For the gap in between, the diameter of these two stars is too small. So compared in that gap size, you can consider the two stars to be particles. Consider, but are they really particles? No. So এটা হচ্ছে একটা আইডিয়া। আইডিয়াল গ্যাস is also something that is not physically existent. আইডিয়াল গ্যাসের কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনগুলো আমি তোমাদেরকে একটা একটা করে ভেঙে বুঝাইতেছি যাতে করে তোমাদের পরে বুঝতে সুবিধা। নাম্বার 1, we can use the laws of ideal gas whenever we have a huge number of particles involved within the scenario. So আইডিয়াল গ্যাসের যে অ্যাজাম্পশনগুলো বা আইডিয়াল গ্যাসের যে ফর্মুলাগুলো আমরা একটু ডেভেলপ করব, এগুলা শুধুমাত্র একটা বাল্ক অ্যামাউন্ট অফ গ্যাস থাকলেই তাদের জন্য অ্যাপ্লাই করা যাবে। 10, 20, 50টা পার্টিকেল থাকলে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা যাবে না, কারণ স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মলিকুল দরকার। টু বি অনেস্ট, ইটস নট ভেরি ডিফিকাল্ট থিং। কেন ডিফিকাল্ট থিং না তোমাদেরকে বুঝাই। আমাদের যে মোলের কনসেপ্ট আছে, এক মোল গ্যাসের মধ্যে কতগুলো গ্যাস পার্টিকেল থাকে? অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, দ্যাট ইজ 6.02 × 10⁻23, মানে 6 এর পরে 023, তারপরে হচ্ছে আরো 20টা শূন্য।
এতগুলা H2O মলিকুল নিলে মোট 18 গ্রাম H2O হবে, কারণ ওয়াটারের রিলেটিভ মলিকুলার মাস কত 18, 16 প্লাস 1 into 1, ঠিক আছে? তো 18 গ্রাম অফ ওয়াটার ক্যান গিভ ইউ দিস মেনি ওয়াটার মলিকুল, সো হুইচ মিনস স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশন ক্যান বি প্রিটি মাচ অ্যাপ্লিকেবল এভরিওয়্যার। এটা হচ্ছে এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস হচ্ছে for an ideal gas all the gas particles are exactly identical and they exactly identical, তাদের সবার ম্যাস সেম, তারা সবাই পার্টিকেল, তার মানে তাদেরকে তুমি স্ফিয়ার হিসেবে জাজ করতে পারবা না। ইফ ইউ কনসিডার দেম টু বি আইডিয়াল গ্যাস ইউ হ্যাভ টু কনসিডার দেম টু বি এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। তার মানে হচ্ছে এয়ার ক্যানট বি কনসিডার টু বি অ্যান আইডিয়াল গ্যাস, শুডন্ট বি কনসিডার অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস, বিকজ এয়ারে কার্বন ডাইঅক্সাইড আছে, H2O আছে, একটু আর্গন গ্যাস আছে, তারপর হচ্ছে কি আছে ডাস্ট পার্টিকেলস আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, সো হাবিজাবি অনেক কিছু আছে, তাদের সবার মলিকুলার সাইজ কি না এক্স্যাক্টলি সেম না। বাট আইডিয়াল গ্যাসের একটা অ্যাজাম্পশন হচ্ছে সবগুলা আইডিয়াল গ্যাস পার্টিকেল দেখতে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হবে। আচ্ছা, এই দুটো হচ্ছে বেসিক দুটো আইডিয়া, যেগুলোর মধ্যে কোনো ম্যাথ নাই বা যেগুলোর মধ্যে কোনো কোয়ান্টিটি বেস কোনো কথাবার্তা নাই। নাম্বার 3 হচ্ছে প্রথম ছিল আইডিয়াল গ্যাস approximations or ideal gas formulas are only applicable when there is a huge number of ideal gas particles, so that statistics can be applied to their behavior. There needs to be a certain huge number of gas particles to be considered so that statistics can be applied towards their behavior. So 3 নম্বর প্রপার্টিটা হচ্ছে 3 নম্বর প্রপার্টিটার স্টেটমেন্ট এক এক জায়গাতে একরকম আছে। আমি খুব সহজ একটা স্টেটমেন্ট বলতেছি, তারপর এটাকে আমি আরো কঠিন ওয়ার্ডে কনভার্সন করব যাতে করে তোমরা বই পড়লে বুঝো। 3 নম্বরটার প্রাইমারি স্টেটমেন্ট হচ্ছে the volume of all the ideal gas particles individually or combinedly is 0. ideal gas particle গুলার পার্টিকেল হিসেবে ডিফাইন করা মানে হচ্ছে তাদের কোনো পার্সোনাল ভলিউম নাই। এই কথাটা অনেক বইতে লেখা আছে এরকম যে all the inside volume of the container within which the ideal gas is kept is available for the particles to move around. এই কথাটার মানে কি বুঝাই দিছি। মনে করো একটা কন্টেনারের ভেতরে টোটাল ভলিউম হচ্ছে 10 মিটার কিউব, এর মধ্যে মনে করো অনেকগুলো আইডিয়াল গ্যাস পার্টিকেল আছে, সো দেয়ার আর লট অফ আইডিয়াল গ্যাস পার্টিকেলস। আমি যদি ধরি যে আইডিয়াল গ্যাস পার্টিকেলগুলোর নিজেদের পার্সোনাল ভলিউম হচ্ছে 1 মিটার কিউব, যদি ধরি নেই, তাহলে বেসিক্যালি আইডিয়াল গ্যাস পার্টিকেলগুলো মুভ করার জন্য অ্যাভেলেবল ভলিউম কত হয়ে যায় 9 মিটার কিউব না? কারণ 1 মিটার কিউব জায়গা তো তারা নিজেরা অকুপাই করছে, তারা কি আর 10 মিটার কিউবের মধ্যে মুভ করতে পারতেছে না, তারা মুভ করতে পারছে কতটুকু জায়গার মধ্যে 9 মিটার কিউবের জায়গার মধ্যে। সো বাট যদি আমি ধরে নেই যে তাদের অ্যাকচুয়াল ভলিউম হচ্ছে 0 মিটার কিউব, তাহলে তাদের অ্যাভেলেবল স্পেস টু মুভ অ্যারাউন্ড কতটুকু হয় ফুল 10 হয়। সো এই কথাটা লেখা আছে অনেকগুলো বইতে, বা তোমরা বই উল্টালে পাবা, সেটা হচ্ছে the entire internal volume of the container is available for the gas particles to move around, which basically means that they themselves have no volume at all. That's the whole point. This is an imaginary concept. ওটাই বলতেছি যে আইডিয়াল গ্যাসের অ্যাজাম্পশনটা হচ্ছে বেসড আপন জিরো ভলিউম, বাট আমি বলতেছি আমি রিলেটিং দিস টু দ্য প্র্যাকটিক্যাল সিনারিও, যে আমরা একটা সার্টেন রিয়েলিস্টিক গ্যাস মনে করো একটা অক্সিজেন গ্যাসের স্যাম্পল, পিওর অক্সিজেন গ্যাস স্যাম্পল বা একটা মিক্সচার অফ স্যাম্পল, এয়ার স্যাম্পল, we can consider it to behave more like ideal gas if their in between average gap is way too big compared to their own diameter. কথাটা খেয়াল করো, মনে করো একটা সার্টেন কন্টেনারের মধ্যে তোমার গ্যাস মলিকুল আছে অতগুলি যে তাদের ইন জেনারেল অ্যাভারেজ ইন্টারমলিকুলার যে ডিসটেন্স, ইন্টারপার্টিকুলার যে ডিসটেন্স, একটা পার্টিকেল থেকে একটা পার্টিকেল যে অ্যাভারেজ ডিসটেন্স, এই ডিসটেন্সটা যদি তাদের নিজেদের পার্সোনাল ডায়ামিটারের তুলনায় অনেক বেশি বড় হয়, ডায়ামিটারটা যদি অনেক বেশি, একটু আগে যে এক্সাম্পলটা বললাম যে সান থেকে প্রক্সিমা সেন্টারের ডিসটেন্স অনেক বড়, এই ডিসটেন্সের তুলনায় দুটা স্টারকে পার্টিকেল জাজ করা যায়, বাট তারা আসলে পার্টিকেল না। ওই জিনিসটা বলতেছি যে আমাদের একটা সার্টেন কন্টেনারের মধ্যে যদি গ্যাস পার্টিকেলগুলো ইন্টারমলিকুলার বা ইন্টারপার্টিকুলার স্পেস অতটুকু বড় হয় যে সেটা তাদের ডায়ামিটার তুলনায় হিউজলি বিগ, ইন দ্যাট কেস উই ক্যান কনসিডার ইট ফর প্র্যাকটিক্যাল রিজনস টু বি আইডিয়াল গ্যাস। তার মানে হচ্ছে আমাদের কন্টেনারের মধ্যে নাম্বার অফ পার্টিকেলস অনেক বেশি থাকতে পারবে না।
একটা ছোট পার্টিকেল থাকলে আবার হচ্ছে এক নাম্বার পারপাস ফুলফিল হবে না। এক নাম্বার পারপাসের বেসিক আইডিয়া ছিল কি, দেয়ার নিডস টু বি আ সার্টেন হিউজ অ্যামাউন্ট অফ পার্টিকলস সো দ্যাট statistics can be applied towards their behavior, which means you need to have a pretty large container containing some amount of gas. এই সাম অ্যামাউন্টের মধ্যে কিন্তু অনেকগুলো পার্টিকেল হয়ে যাবে, বিকজ 1 মোল গ্যাস মানে অনেকগুলো পার্টিকেল। তোমার 0.0001 মোল হইলেও তুমি স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, সো এটাই হচ্ছে আইডিয়াটা। সেটা হচ্ছে তোমার গ্যাস পার্টিকেলের তোমার কন্টেনারটা প্রেফারেবলি অনেক বড় হইতে হবে, অথবা তোমার পার্টিকেলগুলার অল টুগেদার অ্যাভেলেবল ভলিউম হতে হবে, মানে কন্টেনার ইন্টারনাল ভলিউম অনেক বেশি হতে হবে কম্পেয়ার টু দ্য নাম্বার অফ পার্টিকেলস, ইন্টারনাল ভলিউম অনেক বেশি হতে হবে। এই পার্টটা বুঝা গেছে কিনা? মানে হচ্ছে তোমার, আমি তোমার বুঝাই, মনে করো হচ্ছে আমি কন্টেনার যত বড় হবে তাহলে তোমার পার্টিকুলার ইন্টারমলিকুলার স্পেস বা অ্যাভারেজ ইন্টারপার্টিকুলার স্পেস আরো বেশি হবে না? মনে করো তুমি 2 মিলিয়ন পার্টিকেলকে যদি তুমি একটা 1 মিটার কিউব ভলিউমে রাখো, তাহলে তাদের অ্যাভারেজ স্পেস যতটুকু হবে। যদি 10 মিটার কিউব সাইজের একটা কন্টেনার রাখো, তাহলে অ্যাভারেজ ইন্টারমলিকুলার স্পেস বেশি হবে। তো তোমার অ্যাভারেজ ইন্টারমলিকুলার স্পেস যত বেশি হবে, দেয়ার বিহেভিয়ার উইল আরো আইডিয়ালি বিহেভ করবে। এক্স্যাক্টলি, যত বেশি এই স্পেসটা যত বেশি হবে, তাদের বিহেভিয়ার আইডিয়াল গ্যাসের সাথে তত বেশি অ্যালাইন্ড হবে, তত বেশি সিমিলার হবে। হ্যাঁ, পার্টিকেল কমাই দিলেও পসিবল, বাট হ্যাঁ সেটাও হবে। বাট ওইখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে পার্টিকেল কমাই দিলে আমাদের নাম্বার 1 এর এই লজিকটা আবার মেস আপ হইতে পারে। কিন্তু নাম্বার 1 লজিক ছিল যে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করার মতো এনাফ নাম্বার অফ পার্টিকেলস থাকতে হবে। So even if you have 1 mole or 2 mole of gas, you can pretty well use statistics. ঠিক আছে, ইভেন হাফ মোল থাকলেও হয়, আরো কম থাকলেও পসিবল, বিকজ স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করার জন্য এরকম হলে হবে না, এরকম হলে হবে না। বুঝা যাচ্ছে? আচ্ছা, গেল। সো 3 নাম্বার ছিল হচ্ছে ভলিউমের আইডিয়া। 4 নাম্বার প্রপার্টিটা হচ্ছে না, প্রেসার তো আসছে একটু পরে। 4 নম্বর কন্টেন্টটা হচ্ছে the collisions that the particles do with themselves and with the container wall are perfectly elastic. Elastic collision এসে ছিল, হ্যাঁ, ক্লোজ সিস্টেম হইতে হবে। মানে হচ্ছে কলিশনের মাধ্যমে তাদের কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন চেঞ্জ হবে না। হ্যাঁ, the collisions are to be spontaneous as well. Spontaneous মানে হচ্ছে for ideal gas particles, this part is very 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 disturbing. For ideal gas particles, the duration of this collision should be 0 second. The particles should be in contact with each other for the collisions for 0 time. And এটাও কিন্তু ফিজিক্যালি পসিবল না। একটা অবজেক্ট আসবে, হ্যাঁ, এই তো মানে আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশনটা হচ্ছে collisions are spontaneous. সরি, স্পন্টেনিয়াস না, ভুল বলছি। collisions are instantaneous. Instantaneous মানে হচ্ছে there is no measurable duration. একটা পার্টিকেলকে টাচ করবে এন্ড সাথে সাথে হচ্ছে কি সরে যাবে। They are not going to squeeze onto each other, they are not going to pressure into each other, they are not going to be any elastic property involved, nothing. ঠিক আছে, they are only going to collide with each other perfectly elastically, and the duration for collision would be practically 0. Yeah, messed up idea. That's why you call it ideal gas. ঠিক আছে, আমরা কমপ্লেক্সিটি গুলো পরে অ্যাড করব। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার একটা আইডিয়া হচ্ছে এরকম, না আমি তো শুরুতে এটা বললাম যে আইডিয়াল গ্যাস ডাজন্ট এক্সিস্ট। The reason we learn about ideal gas because this is the most simplistic version you can get for the behavior of a gas. বলতেছি প্র্যাকটিক্যালি আইডিয়াল গ্যাস আমরা পাইতে পারবো না, বাট আইডিয়াল গ্যাস ইউ ক্যান গেট দ্য মোস্ট সিমিলার বিহেভিয়ার লাইক অ্যান predicted ideal gas if you have extremely small particles. The gas particles are moving at really high speed, so the collision duration অনেক কম হয়। পার্টিকেল যত হাই স্পিডে মুভ করবে তাদের ইন বিটুইন কলিশন হবে তত বেশি রিগোরাস। যত হাই ফোর্সে তারা কলাইড করবে তাদের ইন বিটুইন কলিশন টাইম তত কমে আসবে। And also if the container is also pretty large, which means you need a large container, low pressure, high temperature, and just enough number of particles so that statistics can be applied. এইগুলো যদি তুমি somehow manage করতে পারো, this behavior would be more closest is not a good grammar. This will give you the
closest behavior to an ideal gas. So basically what I'm saying that if you use helium gas এবং এই ধরনের কন্ডিশন ফুল আমরা অনেক বড় একটা কন্টেনারের মধ্যে অনেক লো প্রেসার দিয়ে অনেক হাই টেম্পারেচার সেট আপ করে obviously মানে if you want to replicate the true behavior of ideal gas তাও এটা পারফেক্টলি ট্রু বিহেভিয়ার হবে না বিকজ think about it আমরা হ্যাঁ ক্লোজ সিস্টেম পসিবল মানে আমরা একবার হিট টেম্পারেচার দিয়ে পুরোটাকে পারফেক্টলি ইনসুলেট করে দিলাম ঠিক আছে না 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 নতুন এলিমেন্টের জন্য ট্রান্সমিটেশনের জন্য আমরা নরমালি যে চেম্বার ইউজ করি ওটাতে আইডিয়াল গ্যাস ইউজ করি না আমরা ওখানে নিউট্রাল গ্যাস ইউজ করি যাতে করে ইয়া না হয় কেমিক্যাল রিঅ্যাকশন না আচ্ছা 5 নম্বর প্রপার্টিটা বলি 5 নম্বর প্রপার্টিটা হচ্ছে আচ্ছা জাস্ট টু রিক্যাপ এক নাম্বারটা কি ছিল পার্টিকেল অনেক বেশি হইতে হবে স্ট্যাটিস্টিক দেওয়া যায় 2 নম্বরটা কি ছিল না এটা ছিল 3 নাম্বার 2 নম্বরটা ছিল হচ্ছে পার্টিকেলগুলো সবগুলো আইডেন্টিক্যাল দ্য পার্টিকেলস আর অল আইডেন্টিক্যাল এইটা এই সিকোয়েন্সে যদি বইতে পারবে এরকম না আমি এই সিকোয়েন্সে মনে রাখি কারণ এই সিকোয়েন্সে মনে রাখতে সহজ 3 নাম্বারটা হচ্ছে পার্টিকেলগুলোর পার্সোনাল ভলিউম 0 হতে হবে 4 নম্বর হচ্ছে পার্টিকেলগুলোর কলিশন টাইম 0 হতে হবে ইনস্ট্যান্টানিয়াস কলিশন এবং হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন 5 নম্বর প্রপার্টি হচ্ছে the particles only experience force when they are in a collision তো একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে যখন কলাইড করবে বা একটা পার্টিকেল যখন একটা কন্টেনার ওয়ালের সাথে যদি কলাইড করে শুধুমাত্র ওই কলিশন থেকে তাদের উপর ফোর্স পড়বে the particles are not going to exert any force onto each other the particles are not going to be affected by any sort of gravitational force of earth the particles are not supposed to be affected by the van der Waals attraction force between each other by electromagnetic না আসসালামু আলাইকুম কখন আসছেন আমি যে ঢুকলাম ও মানে রংপুর থেকে হ্যাঁ রংপুর থেকে তো আমি আসছি হচ্ছে রবিবারে আচ্ছা সোমবার থেকে ক্লাস মাশাআল্লাহ আপনি সোমবার আসছিলেন সোমবার না মঙ্গলবার থেকে সোমবার দিন হচ্ছে অফ আসছিলাম কালকে থেকে ক্লাস কাকা প্রসাদ আমার দেখা হয়নি কালকে সকালে আসছিলাম ও আচ্ছা আমি কালকে আমি দেরি করে আসছিলাম নন ক্লাস শেষ করে আসবো ভাবি কেমন আছেন পেট ব্যথা আছে কারণ যে অপারেশন বাসায় হ্যাঁ বাসায় বলতে রিলিজ করে দিছে হ্যাঁ আচ্ছা কোনো কমপ্লিকেশন হয়নি আলহামদুলিল্লাহ 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 আর বাবুকে বাসায় দিছে বাবুকে বাসায় দিছে বাবুর জন্ডিস টন্ডিস ধরা পড়ছে কোনো কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভাবে কি দেখাচ্ছেন ক্লাস নিচ্ছেন নাকি হ্যাঁ ক্লাস নিচ্ছি ঠিক আছে পরে বিস্তারিত কথা বলবো আপনারই কাজ না আপনার থেকে এক্সপিরিয়েন্স নেই অবশ্যই ওয়ালাইকুম আসসালাম সো 5 নম্বর প্রপার্টিটা হচ্ছে দ্য পার্টিকলস when they only experience force when they are in a collision এটা হচ্ছে তার সিম্পল স্টেটমেন্ট ঠিক আছে and এটার ইলাবোরেট ফর্মটা হচ্ছে এরকম that particles do not exert any force onto each other they don't have any type of force that affect each other and also this would also mean in between two collision the particles move in a perfect straight line মনে করো একটা পার্টিকেল এখান থেকে এখানে যাচ্ছে কোন একটা সার্টেন পার্টিকেলের সাথে বা ওয়ালের সাথে কলাইড করার আগ পর্যন্ত তার এই লাইনটা পারফেক্টলি কি থাকবে স্ট্রেট থাকবে কেন স্ট্রেট থাকবে কারণ তার উপর কোনো ফোর্স কাজ করতেছে না শুধু ফোর্স কাজ করবে কখন শুধুমাত্র যখন কলাইড করবে হ্যাঁ পরেরটা যে আইডিয়াল গ্যাস হইলে ideal gas particles would not exert force onto each other but that's not true for realistic scenario because no matter how small they would always exert gravitational force onto each other and whenever they get close to each other they'll also affect with van der Waals attraction force with each other as well van der Waals attraction force ব্যাপারে তোমার কেমিস্ট্রিতে পড়ছে আমি ডিটেইলসে বলতে যাচ্ছি না it's a complicated thing অনেকগুলো জিনিসপত্র মিলে একসাথে হয় but ideal gas assumptionটা হচ্ছে they only exert force onto each other when there is collision which means they are in between collision paths are perfectly straight lines and they only exert force onto each other when to collision or with the container তুমি কি সেটা বলতে নিছিলা মাঝখানে no no in a kinetic energy sum would be same sum of kinetic energy before collision of both the particles would be equal to sum of kinetic energy of both the particles after collision would be same it will be an elastic collision but momentum to exchange হবে
একটা পার্টিকেল এদিকে আসছে একটা পার্টিকেল এদিকে আসছে, দে উইল এক্সচেঞ্জ মোমেন্টাম বাই ইকুয়াল অ্যামাউন্ট, F1 ইকুয়ালস টু মাইনাস F2, তাহলে ডেল্টা P1 ইকুয়ালস টু মাইনাস ডেল্টা P2। মোমেন্টাম এক্সচেঞ্জ হবে, কাইনেটিক এনার্জির ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট চেঞ্জ হবে, বাট নেট চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি উইল বি জিরো। তার মানে একটা যতটুকু কাইনেটিক এনার্জি লুজ করবে আর একটা এক্স্যাক্টলি ততটুকু কাইনেটিক এনার্জি গেইন করবে। টোটাল কাইনেটিক এনার্জি সাম উড বি সেম, বাট দেয়ার উইল বি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। বুঝছো? পার্সোনাল কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, বাট সামটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, কনজার্ভ থাকবে। আমার এই কয়টাই মনে আছে। আচ্ছা, ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আইডিয়াল গ্যাসের এই প্রপার্টিগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশনের বেসিক আইডিয়া। আমরা এইগুলা নিয়ে নেক্সট ক্লাসে আরো ফর্মুলা টর্মুলা দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।